আজকের আলোচনার বিষয় হ্যান্ডেলিং মিসিং ভ্যালু উইথ মিন ভ্যালু। কিভাবে আমরা মিন ভ্যালু দিয়ে মিসিং ভ্যালুগুলো হ্যান্ডেল করব সেই বিষয়টা আমরা দেখব। তার আগে আমরা আমাদের ডাটা সেটটা ইম্পোর্ট করে নেব। ডাটা ইম্পোর্ট করার জন্য ফাইল, ইম্পোর্ট, ব্রাউজ, ডাটা সেট। মিসিং ভ্যালু, এই ডাটা সেটের মিসিং ভ্যালু ক্রস সেকশনাল ডাটার মধ্যে আছে। এই জন্য আমরা ওয়ার্কশিটে ক্রস সেকশনাল ডাটা সেট করে দিব। ওকে, আমাদের ডাটা সেট ইম্পোর্ট হয়ে গেছে। আমরা যদি দেখতে চাই এখন, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আইএনআর, এফ সাইজ এবং জি ডেপ্টের মধ্যে মিসিং ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। ভাইয়া, আমি যেভাবে করছি তাতে কেন যেন সব লাল দেখাচ্ছে। লাল দেখাচ্ছে মানে আপনি স্ট্রিং এ ক্লিক করছেন মনে হয়। আপনি যদি এখানে স্ট্রিং এ ক্লিক করে দেন, আমি দেখাই আরেকবার। এই জায়গায় কি আপনি ক্লিক করেছিলেন? এটা? না ভাইয়া, ওই জায়গায় ক্লিক করিনি। উপরেরটাতে ক্লিক করেছি, আপনি আগের দিন দেখিয়েছিলেন। আচ্ছা, আমি আরেকবার চেষ্টা করে দেখি। হ্যাঁ, আপনি আবার ডাটাটা ক্লিয়ার করে দিয়ে আপনি আবার ইম্পোর্ট করেন। লাল হবে তখনই যখন স্ট্রিং হবে আপনার ভ্যালুগুলো, তখনই। তার আগে লাল হওয়ার কোনো সুযোগ নেই। যেমন এখানে আমাদের এই ডাটা সেটটাতে আমরা লাল এখানে দেখতে পাচ্ছি। কোথায় আছে? কান্ট্রিতে। কান্ট্রি হচ্ছে টেক্সট বেস ডাটা যদি হয়, সেক্ষেত্রে লাল হবে। এখন এখানে যেগুলোতে মিসিং ভ্যালু আছে, মিসিং ভ্যালু যদি আমরা মিন দিয়ে হ্যান্ডেল করি বা মিসিং ভ্যালু অ্যাড্রেস করি, তখন প্রত্যেকটা গ্যাপে সিমিলার ভ্যালু বসবে। এখানে সিমিলার ভ্যালু বসবে, এখানে সিমিলার ভ্যালু বসবে। যদি এই ডাটা সেট মানে সকল ডাটা পয়েন্টের অ্যাভারেজ যদি কথার কথা আমি ধরলাম যে 20, তাহলে প্রত্যেকটা গ্যাপেই 20 20 20 করে বসবে। ওকে, 20 করে বসবে। তাহলে এটা কিভাবে আমরা করব সেটা এখন দেখি আগে, এক এক করে দেখব। প্রথমেই আমরা দেখি জিডেপ্টের ক্ষেত্রে, জিডেপ্টে আমরা কিভাবে মিসিং ভ্যালু হ্যান্ডেল করব। তো এখানে আমরা প্রথমেই সিনটেক্সটা আগে বোঝার চেষ্টা করব। সিনটেক্সটা এখানে দেখতে পাচ্ছেন, সামারাইজ ভার মিন অনলি। প্রথমে প্রথম স্টেপ হচ্ছে এটা। প্রথম স্টেপ, প্রথম লাইন এইটা লিখতে হবে। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান। এরপরে আমাদেরকে রিপ্লেস কোন ভেরিয়েবলটা ধরলাম, যে এই ভেরিয়েবলটা জি ডে ডি পিট জি ডেট, এবং এখানে এই জি ডেট লিখে দিয়ে তারপর আমরা মিন দিয়ে রিপ্লেস করব। কোথায়? ইফ মিসিং, যদি আমাদের এই ভেরিয়েবলটাতে মিসিং থাকে, জি ডেটে যদি মিসিং থাকে, তাহলে সেটা মিন দিয়ে অ্যাড্রেস হয়ে যাবে। তাহলে এটা আমরা একটু দেখে আসি ডিরেক্ট রান করে। সামারাইজ মিন, সরি সামারাইজ, যে ভেরিয়েবলটা আমরা এখন অ্যাড্রেস করবো সেটা দিব মিন অনলি, মিন অনলি। এখন মিন অনলি দেওয়ার কারণে আমাদের এই যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলের মিনটা ক্রিয়েট হয়ে যাবে, মিন ক্রিয়েট হয়ে যাবে। এবং আমরা যেখানে যেখানে এখন মিসিং ভ্যালু আছে সেখানে রিপ্লেস করে দিব, মিসিং ভ্যালুটাকে রিপ্লেস করে দিব মিন দিয়ে। তাহলে এখন লিখতে হবে রিপ্লেস। রিপ্লেস কোনটাকে রিপ্লেস করব? আবার সেম ভেরিয়েবলটাকে রিপ্লেস করব। সেম ভেরিয়েবলটার মাঝে আমরা রিপ্লেস করব কি দিয়ে? মিন দিয়ে। তাহলে ইকুয়াল আর মিন। আর মিন হচ্ছে ফাংশন। আর মিন আমরা এখন কন্ডিশন দেব, ইফ মিসিং। ইফ মিসিং, কোথায় মিসিং যদি থাকে তাহলে ওই সেম ভেরিয়েবলে এখানে। এখানে আমরা ক্লিক করার কারণে স্পেস চলে আসে একটা। স্পেস আসলে বিষয় না, আপনারা রাখলে রাখতে পারেন। আমরা যদি রান করে দিই তাহলে এখানে দেখতে পাবেন 91 রিয়েল চেঞ্জেস মেড। আমরা এখানে যদি আবার বিআর দিয়ে ডাটা সেটটা দেখে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের যে গ্যাপগুলো ছিল এই ভেরিয়েবলে, সেগুলো মিন দিয়ে ফিল আপ হয়ে গেছে। আপনি দেখতে পাবেন যে একই ডাটা, একই ভ্যালু এখানে বারবার দেখতে পাচ্ছেন। 62 62 62 62, এখানে অনেক 62 62। একইভাবে আমরা যদি এফ সাইজের বিষয় করি, সেম বিষয় হবে। আমরা জাস্ট এখানে ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দিলেই হবে। হিস্টোরি থেকে আমরা নিয়ে আসবো, এখানে শুধু এফ সাইজ লিখে দিব, রান করে দিব। এখানে হিস্টোরি থেকে নিয়ে আসবো, এখানে কমান্ডে, কমান্ড থেকে আমরা জাস্ট ভেরিয়েবলের নাম চেঞ্জ করে দিব। এই দ্রুতই হয়ে যাবে, ইনস্ট্যান্ট হয়ে গেল। শেষ, কাজ শেষ। এখন আমরা
ডাটা সেটটা আবার যদি দেখি, দেখবেন এফ সাইজ ভেরিয়েবলের মিন ভ্যালু দিয়ে ইম্পিউট হয়ে গেছে, মিসিং ভ্যালু অ্যাড্রেস হয়ে গেছে। এখন আমরা চাইলে আইএনআর এর বিষয়েও একইভাবে করতে পারি, তো এটা আমি আর দেখাচ্ছি না। এখন আমরা মিন দিয়ে যেহেতু অ্যাড্রেস করলাম মিসিং ভ্যালু, এখানে এর কিছু লিমিটেশন আছে। আপনারা দেখেন একটা বিষয় এখানে খেয়াল করেন, আমরা যখন জিডেপ্টের মিসিং ভ্যালু হ্যান্ডেল করেছি, অনেক পরিমাণ একই ভ্যালু আসছে, অনেক একই ভ্যালু আসছে, ভেরিয়েশন কিন্তু খুবই কম, ভেরিয়েশন খুবই কম আসছে। এটা একটা প্রবলেম ডাটা সেটে, যখন একই ভ্যালু বারবার আসবে, তখন বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হবে। কি প্রবলেম ক্রিয়েট হবে আমরা একটু এখন আলোচনা করবো সেই বিষয়ে। দ্য লিমিটেশন অফ মিন ইম্পিউটেশন, যেটা বলছিলাম, রিডিউস ভেরিয়েন্স। সেম ডাটা বারবার আসার কারণে ভেরিয়েন্স কমে যাবে, আর সেই কারণে এই ভেরিয়েবলটা উইক হয়ে যাবে। এই ভেরিয়েবলের ইম্প্যাক্টটা উইক হয়ে যাবে যখন আমরা রিগ্রেশন মডেল রান করব। আমরা যখন রিগ্রেশন মডেল রান করব, তখন এইটার এইটার একটা উইক কোরিলেশন হবে। তো উইক রিলেশন হওয়ার কারণে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট যেটা সেটা আসবে না। এবং আরও কি হতে পারে, মিসক্যালকুলেটেড স্ট্যান্ডার্ড এরর। এখন এটা উইক, এই ইম্প্যাক্ট উইক হওয়া মানে কি, ইম্প্যাক্ট উইক হওয়া মানে হচ্ছে বিটার মানটা খুবই কম আসবে এবং নগণ্য আসবে। যেটা দিয়ে আসলে ইন্টারপ্রেট করাই মুশকিল হয়ে যাবে, অথবা ট্রু রেজাল্ট যেটা আমরা ট্রু যে ইফেক্ট সেটা পাবো না। সেম ডাটা ব্যবহার করে ওই ডাটাতে যদি মিসিং ভ্যালু না থাকতো, যে ধরনের ইফেক্ট পড়তো, সো মিসিং ভ্যালু থাকার কারণে বা মিসিং ভ্যালু যখন আমরা মিন দিয়ে ইনপুট করবো, সেটা তখন ওই সেম ইম্প্যাক্ট তো আর ফেলবে না। এরপর আর কি হতে পারে, স্ট্যান্ডার্ড এরর মিসক্যালকুলেটেড মানে হচ্ছে স্ট্যান্ডার্ড এরর বেশি হতে পারে। এরর বেশি হলে সিগনিফিকেন্স ভেরিয়েবল ইনসিগনিফিকেন্ট হতে পারে, ইনসিগনিফিকেন্ট সেটা সিগনিফিকেন্ট হতে পারে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, টাইপ 1 এরর, টাইপ 2 এরর। এখানে এই বিষয়গুলো ঘটতে পারে এখানে। এবং এখানে একটা ইন্ডিকেশন, নট সুইটেবল ফর কজাল ইনফারেন্স। এই যে কজাল ইনফারেন্স, আমরা কোনটাকে বলতেছি, আমরা তো প্রথম ক্লাসে একটা বিষয় ডিসকাস করেছিলাম, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কোনটাকে বলতেছি আমরা, যে স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমরা মানে দুই বা ততোধিক ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ দেখি। এবং হ্যাঁ, মানে সেই মডেলগুলোকে বা সেই ধরনের স্ট্যাটিস্টিক্সকে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বলতেছি। এবং কজ ইফেক্টে দেখি, যেখানে আমরা এই কজাল ইনফারেন্স, আমরা কজ দেখছি কি, যেমন একটা এক্সাম্পল আমাদের ছিল, স্যালারি ইকুয়াল এডুকেশন, সরি এডুকেশন, এডুকেশন এডুকেশনের কারণে স্যালারি বাড়ে কিনা, এটা কিন্তু কজ এন্ড ইফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাকে কজাল ইনফারেন্স বলতেছে। যখন আমরা এই ধরনের রিলেশনশিপ দেখাবো, তখন আমরা মিন ইম্পিউটেশনটা ব্যবহার করতে পারবো না। করা যাবে, কোন ক্ষেত্রে করা যাবে আমরা এখন এটা দেখব। দেখা গেল টোটাল যে অবজারভেশন আছে, এখানে টোটাল অবজারভেশন যদি বলি, 143টা বা 142টা অবজারভেশন আছে। তাদের মধ্যে 143টা অবজারভেশনের মধ্যে যদি দেখা গেল যে 2-3টা ভ্যালু আমার মিসিং আছে, সেগুলোর জন্য আমরা সেই দুটাকে অ্যাড্রেস করার জন্য মেইন ভ্যালু ব্যবহার করা যেতে পারে। এবং আবার আমাদের অবজারভেশন যদি অনেক বেশি থাকে, দেখা গেল যে 2000, বা আমি ধরলাম যে 5000 অবজারভেশন আছে, 5000 অবজারভেশন আছে, সেখান থেকে আমার 30টা যদি বা 50টা, মানে এখানে নির্দিষ্ট কোনো রেঞ্জ নেই, বাট আমার মতামত এটা আমি বলতেছি। সেটার ক্ষেত্রে মানে আমি বুঝাতে চাচ্ছি যে অল্প সংখ্যক যদি মানে মিসিং ভ্যালু থাকে, যেটাকে মিন দিয়ে করলে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না, তো সেই ক্ষেত্রে আপনারা মিন টা ব্যবহার করতে পারেন। এখন মিসিং ভ্যালু আমরা কিভাবে মাল্টিপল ইম্পিউটেশন মাল্টিপল ইম্পিউটেশন আমরা করতে পারি মিসিং ভ্যালু অ্যাড্রেস করার জন্য, এখানে আমরা দেখবো যে রিগ্রেশন মেথড ব্যবহার করে কিভাবে আমরা সেই কাজটা করব। মানে হচ্ছে এই মডেল যেটা কাজ করবে, সে প্রেডিকশন নিয়ে আসবে। এখানে আমরা যে মিসিং ভ্যালু দেখতে পাচ্ছি, সেখানে সে অ্যাভারেজ না করে রিগ্রেশন মডেলের মাধ্যমে সে একটা প্রেডিকশন দিয়ে, এই প্রেডিকশন অনুযায়ী এখানে ভ্যালুগুলো সে বসাই দিবে। প্রত্যেকটা ভ্যালু কিন্তু আলাদা আলাদা তখন হবে, প্রেডিকশন আলাদা আলাদা হবে, কখনোই একই হবে না। তো সেটা যখন আলাদা আলাদা ভ্যালু হচ্ছে, তার মানে কি এখানে ভেরিয়েশন আসতেছে। ভেরিয়েশন আসার কারণে আমার যে বায়াসনেস বা বায়াস হওয়ার যে পসিবিলিটিটা, সেটা অনেক ক্ষেত্রে কমে আসতেছে। এখানে মিসিং ভ্যালু হ্যান্ডেল করার জন্য অনেক ধরনের মেথড আছে। তার মধ্যে খুবই স্ট্রং একটা মেথড হচ্ছে রিগ্রেশন বেসড
মানে প্রেডিকশন বেসড আমরা মিসিং ভ্যালু হ্যান্ডেলের বিষয়টা। এখন কি কি অ্যাডভান্টেজগুলো আমরা একটু দেখি। রিডিউস বায়াস কম্পেয়ার টু মিন ইম্পুটেশন। হ্যাঁ, এটা আমরা অল্প একটু আগে আলোচনা করেছি। এমআই ইউজ রিগ্রেশন টু প্রেডিক্ট মিসিং ভ্যালু। সে মিসিং ভ্যালু অ্যাড্রেস করার জন্য রিগ্রেশন মডেলের মাধ্যমে সে একটা প্রেডিকশন করে ভ্যালু বসাবে সেখানে, এবং সেই ভ্যালুগুলো অবশ্যই কনস্ট্যান্ট ভ্যালু হবে না। যেমন আমরা মিনের মধ্যে দেখলাম 62 সব জায়গায়, সেক্ষেত্রে এইভাবে হবে না। এখানে হতে পারে বিভিন্ন রেঞ্জ হতে পারে। প্রেডিকশনের আসলে রেঞ্জ নাই, এখানে প্রেডিকশনটা হতে পারে মাইনাস থেকে ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। বাট কিন্তু এখানে একটা বিষয় যে যখন প্রেডিকশন করবে সে, তখন দেখা যাবে যে যে অরিজিনাল মিন ভ্যালুর বা বা আদার যে ভ্যালুগুলো আছে সেগুলোর সাথে তার একটা সামঞ্জস্য থাকবে। এখন যদি মাল্টিপল ইম্পিউটেশন করা হয়, সেক্ষেত্রে দেখা যাবে সে কি করতেছে, রিগ্রেশন রিগ্রেশনের মধ্যে রিলেশনশিপটাকে ইন্টাক্ট রাখতেছে। কিভাবে ইন্টাক্ট রাখতেছে? আমরা যখন একটা মডেল রান করব মিসিং ভ্যালু হ্যান্ডেল করার জন্য, তাদের মধ্যে যে একটা রিলেশনশিপ আছে, মানে মিসিং ভ্যালু থাকার পরেও সেই রিলেশনশিপটা ইনটেক্ট থাকবে মিসিং ভ্যালু অ্যাড্রেস করার পরেও। তেমন কোনো চেঞ্জ আসবে না। চেঞ্জ কোথায় আসবে? শুধু মানে এখানে আসবে ম্যাগনিটিউডে চেঞ্জ আসবে, একটা স্ট্রং একটা ইফেক্ট ফেলবে না উইক ইফেক্ট ফেলবে, সেই মানে নেগেটিভ পজিটিভ বা যে ধরনের ইফেক্ট ফেলুক না কেন, সেখানে একটু স্ট্রেংথ থাকবে এই জন্য। এবং আমরা এখানে দেখছি যে ভ্যালিড স্ট্যান্ডার্ড এরর, যখন ভ্যালুগুলোর মধ্যে ভেরিয়েশন বেশি থাকলে স্ট্যান্ডার্ড এরর সবসময় কম হবে। স্ট্যান্ডার্ড এরর কম হলেই মডেলটা ভালো হবে। স্ট্যান্ডার্ড এরর আমরা যদি বিটাকে স্ট্যান্ডার্ড এরর দিয়ে ডিভাইডেড করি, তখন টি ভ্যালু থেকে ওয়ান টেল টেস্ট বা টু টেল টেস্ট থেকে পি ভ্যালু চলে আসে। তো পি ভ্যালু থেকে আর টি ভ্যালু থেকে আমরা সিগনিফিকেন্ট না ইনসিগনিফিকেন্ট মডেল সেগুলোর ডিসিশনগুলো নিই। এগুলো আমরা যখন রিগ্রেশন বা আমরা মেথডে যাব তখন এই বিষয়গুলো খুব বিস্তারিত ভাবে আলোচনা করব। আপাতত মাথায় রাখেন আপনারা এগুলো বিষয়ে, আপনারা যখন মডেলগুলো শিখবেন, মডেলগুলোর সময় পরে যখন আপনারা এগুলো দেখবেন, আবার পড়ে দেখবেন, তখন বিষয়গুলো খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারবেন। এখানে কোনো অবজারভেশন ড্রপ করা হয় না যখন মাল্টিপল ইম্পিউটেশন হয়। তখন যে যতগুলা ভ্যালু আছে সবগুলা ভ্যালুই থেকে যায়। এবং এখানে বলছে যে সব ধরনের ইনফরমেশন ব্যবহার করে একটা প্রেডিকশন হয়, মানে যতগুলা ভ্যালু এক্সিস্ট করে সেখানে দিয়ে সেই ভ্যালুগুলোর মধ্য দিয়ে একটা প্রেডিকশন আসে। মিসিং ভ্যালু যদি র্যান্ডম হয়, সেটা তো আমরা জানি মিসিং ভ্যালু র্যান্ডম হতে হবে। এবং এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড রিসার্চ এবং জার্নালের ক্ষেত্রে। আপনারা যারা ভালো জার্নালে রিসার্চ পাবলিকেশন করতেছেন তাদের ক্ষেত্রে আমি অবশ্যই রেকমেন্ড করবো মাল্টিপল ইম্পিউটেশন দিয়ে মিসিং ভ্যালু হ্যান্ডেল করার জন্য, যদি করার প্রয়োজন পড়ে। এখন মাল্টিপল ইম্পিউটেশন, আচ্ছা, মিসিং ভ্যালু হ্যান্ডেলের ক্ষেত্রে রিগ্রেশন মডেলের ক্ষেত্রে এখানে আছে ইউনিভেরিয়েট ইম্পিউটেশন এবং তারপর মাল্টিপল ইম্পিউটেশন। খুব বেশি পার্থক্য নেই দুটো জিনিসের মধ্যে। আপনারা এখানে যদি সিনটেক্সটা দিকে থাকেন, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এমআই সেট ওয়াইড। এখানে এমআই তে হচ্ছে মাল্টিপল ইম্পিউটেশনে সেট করতে হবে ওয়াইড। ওয়াইড বলতে এখানে হচ্ছে স্টোর। আমরা যে মানে স্টোরেজ, যেটা মাল্টিপল ইম্পিউটেশন যে আমরা করব, কিছু ফাংশন ব্যবহার করব, এখন কিছু প্রেডিকশন আসবে, সেই প্রেডিকশনগুলো কোন স্টাইলে সেভ হবে, ওয়াইড স্টাইলে সেভ হবে, এটা একটা স্টোরেজ। এবং সেকেন্ড যে স্টেপটা, এটা দিকে দেখেন, এমআই মাল্টিপল ইম্পিউটেশন আমরা কল করলাম ফাংশন, এবং রেজিস্টার করতে হবে কোনটাকে, যেটার মিসিং ভ্যালু আছে, যেটাকে আমরা ইম্পিউট করব, যার মিসিং ভ্যালু হ্যান্ডেল করব, প্রথমে সেটা আমাদের রেজিস্টার করে ফেলতে হবে। রেজিস্টার ইম্পিউটেড দিয়ে ভেরিয়েবল, এমন সেই ভেরিয়েবলটা আমরা দেবো। যদি আমরা আমাদের ডাটা সেটটার দিকে তাকাই, সেখানে আইএনআর ছিল আইএনআর ছিল, তারপর হচ্ছে এফ সাইজ এবং জি ডেভ জি ডেভ ছিল। এখানে যে কোনো একটা দেবো যেটার মিসিং ভ্যালু আমরা হ্যান্ডেল করব। এরপর কোন ভেরিয়েবল গুলো দিয়ে আমরা মিসিং ভ্যালু হ্যান্ডেল করব, সেগুলো আমরা এখানে দেবো। রেগুলার যে ভেরিয়েবল, আমরা সেটাকে রেগুলার ভেরিয়েবল বলতেছি। ধরেন যে আদার্স যে ভেরিয়েবল গুলো ছিল যেখানে মিসিং ভ্যালু নেই, সেই ভেরিয়েবল গুলো দিয়ে আমরা আহ, সেগুলোকে আমরা রেগুলার ভেরিয়েবল বলবো। তো যখন রেজিস্টার করা হয়ে গেল কোনটা ইম্পিউট করব এবং কি দিয়ে ইম্পিউট করব, এরপর আসবে আমাদের ফাইনাল মডেল। মাল্টিপল ইম্পিউটেশন করব, এখানে রিগ্রেস দেয়া আছে, রিগ্রেস দিয়ে রিগ্রেশন মডেল রান করার জন্য। যেহেতু রিগ্রেশন বেস করতেছি, সেক্ষেত্রে এই জন্য রিগ্রেস দেওয়ার পর এখানে এই যে প্রথম যে ভেরিয়েবলটা দেখতে পাচ্ছেন, প্রথম ভেরিয়েবলটা যেটা আমাদের মিসিং ভ্যালু আছে, সেটা প্রথমেই দেবো ইকুয়াল দিয়ে। তারপর হচ্ছে যে রেগুলার ভেরিয়েবল, যা দিয়ে আমরা
ইমপিউট করব সেটা, এবং তারপর কমা দিলাম, কমা দেওয়ার পর অ্যাড। এখানে কয়টা প্রেডিকশন আমরা নিব, কয়টা ডেটা সেট আমরা নিব, সেটার জন্য এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমরা আমাদের ডাটা সেট যদি একটাই দরকার হয়, একটা সেট দরকার হয়, সে তো এটাকে মিসিং ভ্যালু হ্যান্ডেল করবে। ভেরিয়েবল ওয়ান, ভেরিয়েবল ওয়ানকে আমি ধরলাম আইএনআর, আইএনআর এর মিসিং ভ্যালু যে হ্যান্ডেল হবে সেটা আমরা কয়টা সেট নেব, ওয়ান, আইএনআর টু, তারপর হচ্ছে আইএনআর টু। তো যে কোনো আমরা দুইটা যদি বলি তো এরকম পাশাপাশি দুইটা সেট চলে আসবে। আমাদের যদি একটা দরকার হয়, একটা, সেক্ষেত্রে আমরা এই যে ওয়ান লিখে রাখছি, এবং আর সিড, সিড, আর সিড দিয়ে কি হয়, আর সিড হচ্ছে এটা একটা ফাংশন যেটা দিয়ে রিপ্রোডিউসিবিলিটি বোঝায়। মানে আমি যখন অন্য, যেহেতু এটা প্রেডিকশন বেসড, হ্যাঁ, যখনই আপনি যতবার এটা যদি বাদ দেন, এই অংশটা বাদ দিয়ে আপনি যতবার মডেল রান করবেন ততবারই প্রেডিকশনটা ডিফারেন্ট ডিফারেন্ট আসবে। আর ওয়ানে যেটা আসবে, আর টুতে যেটা আসবে, প্রত্যেকবারই চেঞ্জ হয়ে হয়ে আসবে। যেহেতু প্রেডিকশন, প্রেডিকশন তো অ্যাকচুয়াল ভ্যালু না, প্রেডিকশন তো চেঞ্জ হয়ে আসবেই। যখন আর সিড দিবেন, আর সিড ভিতরের সংখ্যাটা এটা জাস্ট একটা ধরেন যে খুঁটি, এই 1 2 3 4 5 এটা আপনার মতো দিবেন নাম্বার। মানে আপনি যখনই এই নাম্বারটা ব্যবহার করবেন প্রত্যেকবারই আপনার সিমিলার রেজাল্ট আসবে। সিনটেক্সটা বুঝতে আপনাদের কোনো প্রবলেম আছে কি? আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে দেখা যায় যে বলা হয় যে কোড বা যেটাই বলেন এটা, তো এগুলো হচ্ছে মনে রাখা একটু কষ্টকর হচ্ছে, সেক্ষেত্রে কি করা যায়? মনে রাখা কষ্টকর, প্রথমবার দেখতেছেন এই জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, পরবর্তীতে মনে থাকা আসলে ইজি হবে। আপনি দেখেন কেন প্রথমে আপনি কি কাজ করতেছেন এখানে, এমআই মাল্টিপল ইম্পিউটেশনকে কল করলেন এবং সেট করে নিলেন। সেকেন্ড স্টেপে কি করলেন, যে ভেরিয়েবলটার মিসিং ভ্যালু আছে সেটা আমরা রেজিস্টার করলাম। কোড কিন্তু একই, দেখেন এমআই রেজিস্টার এতদূর পর্যন্ত একই। প্রথমটা ইম্পিউটেড যেখানে মিসিং ভ্যালু আছে, আর এবং হচ্ছে যা দিয়ে করব, যা দিয়ে ইম্পিউট করব। এখন এই জায়গাটা থেকে এই জায়গাটা দেখবেন যে রিগ্রেশন মডেল, আমরা যখন বারবার রিগ্রেশন রান করব, এই রিগ্রেশন মডেলটা কিন্তু এইভাবেই রান করতে হবে, কারণ এই জিনিসটা আপনি বারবার করবেন। এবং মাল্টিপল ইম্পিউটেশন, ইম্পিউট, তারপর অ্যাড এবং আরসিড। আরসিড বিষয়টা মানে আরো যখন আমরা সামনে যাবো এগুলো বারবারই কিন্তু এই বিষয়গুলো চলে আসবে, আলোচনার বিষয় হবে। তখন আসলে এগুলো জিনিস মনে রাখা আসলে খুব বেশি কঠিন না। আর যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে আপনার কাছে তো কোডগুলো থাকবেই, এবং আপনি যখন বারবার এগুলো ইউজ করবেন তখন আসলে আর ভুলবেন না। বা একটু যদি ভুলে যান, একটু দেখলেন পিডিএফ বের করে, তাহলে মনে পড়ে গেল। এগুলো মনে রাখার আসলে মানে কোনো ধরনের সূত্র নাই, এসপিএস, এগুলো স্টেপ। এসবিএস হচ্ছে অন্যগুলোতে যেরকম হচ্ছে আমরা ক্লিক করে টোরে এগুলো করতে পারি, ঠিক এখানেও দেখলাম যে ওই অপশনটা আছে। আসলে মানে ওইরকম কি ম্যানুয়ালি, করা? ম্যানুয়ালি, হ্যাঁ হ্যাঁ, ম্যানুয়ালি ম্যানুয়ালি, ম্যানুয়ালি মানে যারা কি ম্যানুয়ালি। যারা স্ট্যাটা ব্যবহার করে তারা কি সবাই হচ্ছে এইভাবে মানে কমেন্ট দিয়ে দিয়ে করে নাকি এমনি অ্যাডভান্স করে? লেভেলে যারা ব্যবহার করে আপনাকে অবশ্যই কোড ব্যবহার করতে হবে। এই জিনিস আপনি আম, এমনি খুঁজলে পাবেন না, মনে হয় না যে পাবেন, কারণ এখানে এই যে স্ট্যাটিস্টিক্স এর বাইরে এখানে যে কটা অপশন আছে এর বাইরে মানে অসংখ্য কাজ হচ্ছে এই স্টার্টার মাধ্যমে দেওয়া হয়, যেগুলো আপনি এখানে খুব ইজিলি খুঁজে পাবেন না। এই জন্য আপনার কমান্ড ব্যবহার করা উম, উচিত। এবং মডেল যদি আপনি এখানে দেখেন কিছু পরিচিত না পরিচিত মডেল, সেগুলো আপনি ম্যানুয়ালি করতে পারবেন, যেগুলো আমাদের এখানে আছে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। কিন্তু এই যে ইম্পুটেশনের বিষয়টা কিন্তু খুবই নর্মাল না, এগুলো অ্যাডভান্স লেভেলের বিষয়। সেক্ষেত্রে আপনাকে এগুলো রান করতে হবে কোড ব্যবহার করে। রিজভি স্যার বলেন। কাইন্ডলি একটা এক্সাম্পল দিয়ে যদি এগুলো একটু দেখিয়ে দিতেন, আমি একটু পরে জয়েন করেছি, দ্যাটস ওয়াই আমি মিস করেছি আর কি। এটা যদি একটু একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো। থ্যাংক ইউ। এইটা, জি। হ্যাঁ আমরা তো, ওই হ্যাঁ যে অবশ্যই এক্সাম্পল তো দিবই। আমরা জাস্ট প্রথমেই কোডগুলো সম্পর্কে ধারণা দিলাম যে কিভাবে আম, কোনটা আসলে কি বুঝাচ্ছে, একটু ব্রেকডাউন করলাম। এরপর আমরা এই সেম জিনিস এখন আমাদের ডেটা সেট ব্যবহার করে আমরা রান করব। এখন আমরা রান করবো, যেহেতু আমরা মিন দিয়ে ইম্পিউট করে ফেলেছি, এই ডাটাটা ক্লিয়ার করে আমরা পুনরায় ইম্পোর্ট করব। একটা ক্লিন ডাটা সেট নিলাম, এখন সবগুলো আগের মতোই আছে। এখন এটাকে আমরা মাল্টিপল ইম্পিউটেশন ব্যবহার করব ইউনিভেরিয়েট মেথড দিয়ে। তা প্রথমে আমরা যেটা করবো সেটা এমআই মাল্টিপল ইম্পিউটেশন সেট করে নিব, সেট ওয়াইড, ওয়াইড। আমরা যদি এক লাইন একটা একটা করে রান করে দিই তারপরও হবে, আমরা যদি ডু ফাইলে এখান থেকে লিখি সেটাও আমরা করতে পারবো। এখানে যদি আমরা ডু ফাইলের মধ্যেও লিখি সবগুলা, তারপরও কোনো সমস্যা নেই। এমআই সেট ওয়াইড, এর পরের লাইন আবার এমআই। এবার আমরা যেটা করব, রেজিস্টার করব কোনটা, যেটার মিসিং ভ্যালু আছে, রেজিস্টার ইমপিউটেড।
এখন ভেরিয়েবলগুলোর নাম দেবো যে কোথায় কোথায় মিসিং ভ্যালু আছে। আমরা তো জানি হচ্ছে আইএনআর, এফ সাইজ এবং জি ডেপ্টে মিসিং ভ্যালু আছে। তো যে কোনো একটা আমরা ধরে নিই, ধরলাম যে জি ডেপ্টেই ধরলাম, সরি, আমরা তো এখানে করতেছিলাম। তাহলে জি ডেপ্টটা এখানে লিখবো, জি ডিইবিটি, জি ডেট। এবং পরের লাইনে যদি আমরা যাই, এখন রেজিস্টার করতে হবে রেগুলার ভেরিয়েবল যেগুলো দিয়ে আমরা ইম্পিউট করবো। এমআই, ভাইয়া এমআই, মানে জি, একসাথে যদি অনেকগুলো ভেরিয়েবল থাকে মানে মিসিং, সেক্ষেত্রে আমরা কি যে জি টেপ্টের পাশে কমা দিয়ে লিখে দেবো নাকি? আমরা যাবো সেগুলোতেও যাবো, আমরা সেগুলোতেও যাবো, সেটাও শিখবো। এখন আগে হচ্ছে ইউনিভেরিয়েটটা শেষ করি, তারপর হচ্ছে মাল্টিপল ভেরিয়েবলটা আমরা এরপর যাব। আমার ডাটা সেটে তো মাল্টিপল ভেরিয়েবল নাও থাকতে পারে, মাঝে মাঝে মিসিং ভ্যালু নাও থাকতে পারে, সিঙ্গেল থাকতে পারে, এই জন্য এটা শেখানো। এখন এই লাইনে, থার্ড নাম্বার লাইনে আমরা লিখবো রেজিস্টার মানে রেগুলার ভেরিয়েবল, রেগুলার, রেগুলার, রেগুলার দিয়ে এখন দেখেন যে এই ভেরিয়েবল গুলো কিন্তু মিসিং নেই। আর এখানে কেন লিখতেছি, তাহলে এফএস, এফএস লিখলাম, তারপর এফ লিট, এফ এল আই টি, এবং আরেকটা আছে এফ আই এন, ফিন, ফিন। এরপরের লাইন, ফাইনাল লাইন, আমাদের তো রেজিস্ট্রেশন হয়ে গেছে এখানে। এখন এমআই অ্যাপ্লাই করে দিব আমরা, এমআই ইমপিউট, ইমপিউট, ইমপিউট। এখানে সাজেশন চলে আসে, দেখেন যে ইমপিউট, তারপর রিগ্রেস, রিগ্রেস সাজেশনে আমরা ক্লিক করে দিলাম। রিগ্রেস দিয়ে যে ভ্যালুটা আমাদের মিসিং ভ্যালু আছে সেটা প্রথমেই দিলাম, এবং এরপর দিলাম ইকুয়াল, ইকুয়াল দিয়ে এই যে রেগুলার যে ভেরিয়েবল গুলো সেগুলো এখানে নিয়ে আসলাম, এই ইকুয়ালের পাশেই নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর এখানে একটা আমরা কমা দিলাম। তারপর আমাদের অ্যাড অ্যাড দেওয়ার উদ্দেশ্য কি ছিল, অ্যাড দেওয়ার উদ্দেশ্য ছিল আমরা একটা মাত্র প্রেডিকশন ভ্যালু নেব, এই জন্য অ্যাড 1। এরপর আর সিড, সিড এটা আমরা ব্যবহার করি রিপ্রোডিউসিবিলিটির জন্য, যেন একই রেজাল্ট বারবার আসে। আপনারা যে কোনো নাম্বার দিতে পারেন, এটা এটা দেওয়ার কোনো আসলে বাধ্যবাধকতা নেই। এটার আমরা 1 2 3 4 5 দিলাম, এটা দিলাম, এটা দিলাম। এখন আমরা এটা কিন্তু একটা হেডলাইন দিতে পারি। স্যার কিভাবে একটু আচ্ছা, এনেছেন আগে? স্যার কোনটা, কোন বিষয়টা? এই যে স্যার মানে যেটা নিয়ে আসলেন, এই যে মাঝখানে আনটাইটেল দিয়ে এই জিনিসটা, এই পেজটা কিভাবে নিয়ে আসছেন, কোথায় ক্লিক করে যদি একটু এইটা এটা এটা জি জি জি। ডু ফাইল যেটা, এই যে এখানে, এই যে এখানে আপনি দেখতে পাবেন ডু, এই যে এখানে ডু ফাইল, এখানে ক্লিক করলে ডু ফাইলটা চলে আসবে। তো এখন আমরা যদি ডু ফাইলের হেডলাইন দিতে চাই সেক্ষেত্রে স্টার দিতে হবে। স্টার দিয়ে, স্টার দিলে কিন্তু এটা ব্লক হয়ে যায়, তখন এই এরপর যা আমরা লিখবো তখন সেটা রান হবে না। তো আমরা লিখলাম যে মাল্টিপল ইম্পিউটেশন, মিসিং ভ্যালু, মিসিং ভ্যালু উইথ এমআই, মাল্টিপল ইম্পিউটেশন, এভাবে আমরা দিতে পারি। এটা হেডলাইন, হেডলাইন তো দরকার আছে। আমরা যখন ডু ফাইল করবো তখন বুঝবো না তো যে, মানে আমরা যেমন আর এর মধ্যে কোড লিখি, পাইথনে কোড লিখি, এরকম হেডলাইন দিই, সেরকম এখানেও আপনি হেডলাইন দিতে পারবেন। তখন এই বিষয়টা যদি আমরা মার্ক করে রান করে দিই একবারই, সেখানে আর কিন্তু রান হয়ে যাবে। আমরা এই যে এখান থেকে এক্সিকিউট সিলেকশন ডু, এই এই জায়গা থেকে আমরা মার্ক করে একবারে রান করে দিতে পারবো। রান করে দিলে দেখবেন যে এখানে রান হয়ে গেছে সব, এখানে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পাবেন। এটা মিনিমাইজ করে দিলাম আমরা, এখানে দেখেন রান হয়ে গেছে। আপনি সেম কাজ যদি এখানেও লিখেন, এখানে ধরেন যে আমরা কপি করে নিয়ে আসলাম, এটা যদি এখানেও লিখতেন তারপরও কোনো সমস্যা ছিল না, আপনি এখান থেকেও একবারে রান করে দিতে পারবেন। কিন্তু এটা আপনি তার পুনরায় ব্যবহার করতে পারবেন না, মানে আপনাকে কপি করে নিয়ে গিয়ে কোথাও রাখতে হবে সেভ করে। অথবা ডু ফাইলে আপনি এখানে রেখে দিলেন, ডু ফাইল একবার যদি বানাইছেন তাহলে আর কখনো বানানোর দরকার নেই, জাস্ট আপনি এখানে ইম্পোর্ট করে দিয়ে শুধু ভেরিয়েবল নাম চেঞ্জ করে দিয়ে রান করে দিবেন, এভাবে। ওকে, আমরা এটা মিনিমাইজ করে দিলাম। স্যার ডু ফাইলে সিলেক্ট করে কিভাবে আরেকবার রান করেন আচ্ছা, এখানে আমরা ডু ফাইলে এখানে মার্ক করলাম এভাবে। মার্ক করার পর এই যে সাইনটা আছে এখানে, শেষের সাইনটা এইখানে, এখানে গিয়ে দেখবেন যে এক্সিকিউট সিলেকশন ডু,
এখানে রান করে দিলে রান হয়ে যাবে। যেহেতু আমাদের একবারে আমরা রান করে ফেলেছিলাম, সেখানে দেখাচ্ছে যে আপনারা একবার রেজিস্ট্রেশন করে ফেলছেন। এটা রেজিস্ট্রেশন হবে না, এখন অন্যগুলো করেন যদি করার থাকে। আচ্ছা, কাইন্ডলি ডু ফাইলের কোডটা একটু দিয়ে দেওয়া যাবে চ্যাট বক্সের মধ্যে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কারণ আমার কারেন্ট চলে গেল তো ডিভাইসে, আমার এখন মানে ফোন দিয়ে জয়েন করার। তো আমি এনাদার একটা ল্যাপটপে আমি ট্রাই করতেছি যে সাথে প্র্যাকটিস করার জন্য। তো না হলে নিশ্চয়ই। অ্যাডজাস্ট করতে পারতেছি না, কাইন্ডলি প্লিজ। হ্যাঁ, দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখন একইভাবে আমরা এভাবে সবগুলোর জন্য এক এক করে দেখতে পারি। যদি দেখার দরকার হয়, আমরা এখন রেজাল্টটা দেখে আসি। জি লেফটের রেজাল্ট এখানে দেখেন, এটা নতুন আমার ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে। আপনি এখানে তাকান, যেখানে যে ভ্যালুটা ছিল সেটা সেম আছে। এখানে দেখেন 37, এই গ্যাপে কিন্তু 37 একটা প্রেডিকশন চলে আসছে, এবং পরবর্তীতে দেখেন 55, 70, মানে রেঞ্জটা দেখেন সবগুলো কিন্তু কাছাকাছি বা খুব বেশি নেই একদম। এখানে হয়ে যায়নি, এখানে 75 আছে, পরেরটা একদম যে 175 হয়ে গেছে, এত বড় ভ্যালু হয়নি। তো এভাবে যদি আপনি সবগুলোর দিকে তাকান, দেখেন খুব বেশি প্রেডিকশন কিন্তু কাছাকাছি চলে আসছে, যে অ্যাকচুয়াল ভ্যালুর কাছাকাছি। এখন এই ভেরিয়েবলটা গুলাকে আপনারা এখন রিনেম করে নিতে পারেন যদি, ঠিক আছে, আপনি এখন এটা আপনার কাজে লাগাবেন, সেক্ষেত্রে আপনি এই আচ্ছা এই যে ভাইয়া, নতুন একটা এখানে নাম চলে আসছে। আমার একটা প্রশ্ন ছিল। আমাদের যে এই যে মিসিং ভ্যালুগুলা, এগুলো যে আমরা করলাম, তো ঠিক সেম কাজটা যদি হচ্ছে আমরা আর দিয়ে করি, তাহলে কি ভ্যালুগুলো কি সব ক্ষেত্রে কি সেম আসবে? স্ট্যাটার যে রেজাল্টটা দিল এটার সাথে কি মিলবে অন্যগুলোর সাথে? প্রেডিকশন, আপনি যদি মেথড সেম থাকে তাহলে সেম আসতে পারে। যেমন হচ্ছে আমরা যে মেথডটা ব্যবহার করছি আর এর মধ্যে, এটা হচ্ছে মেথড ইকুয়াল মেথড, আপনার এই এই জিনিসটা ব্যবহার করবেন, মেথড ইকুয়াল নট ডট প্রেডিকশন, প্রেডিকশন, প্রেডিকশন না প্রেডিক্ট আছে, এই ধরনের আর কি, ফুল কমেন্ট আমার মনে নেই। প্রেডিকশন অথবা প্রেডিক্ট, এত দূর পর্যন্ত আছে, এই মেথডটা আপনি ব্যবহার করবেন, এবং তাহলে আপনি এই ধরনের রেজাল্ট পাবেন। এবং আহ, হ্যাঁ, তখন তো একই হয়ে যাচ্ছে। আর এর যেটা আর এর হচ্ছে সিমিলার মেথড এটা, এবং পাইথনে কি সেটা আমি জানি না, আর এর বিষয়টা আমি জানি। আর যদি সিমিলার রেজাল্ট নাও আসে, মেথড বা সফটওয়্যার চেঞ্জ করলে অনেক ক্ষেত্রেই ভ্যালুর কিছুটা চেঞ্জ আসে, সেক্ষেত্রে খুব বেশি একটা ইস্যু হবে না। আসতেই পারে ডিফারেন্ট ডিফারেন্ট বিষয়, প্রেডিকশন তো ডিফারেন্ট হইতেই পারে। কারণ হচ্ছে রেজাল্টের মধ্যে আর দিয়ে প্রেডিক্ট করার পর আবার আপনি যদি স্ট্যাটা দিয়ে প্রেডিক্ট করার পর, দুটো বিষয় তো আসলে কম্পারিজনের কোনো এখানে বিষয় নেই। আপনি যে সফটওয়্যারে কমফোর্টেবল ফিল করেন, বা আপনি যেটা দিয়ে করেন, কোনো সমস্যা নেই। একই আসে কিনা আমি যদিও কম্পেয়ার করে কখনো দেখিনি, বাট আমার মধ্যে মনে হয় যে খুব, মানে একই আসার কথা, যেহেতু মডেল সেম, একই আসতে পারে। আচ্ছা আচ্ছা। আর নতুন যে কলামটা হচ্ছে আমরা ক্রিয়েট করলাম এইমাত্র, তো এখন এইটা কি আবার হচ্ছে এক্সেল ফাইলে কনভার্ট করে আবার কি সেভ করা যাবে? মানে ডাটা এক্সপোর্টের কথা, হ্যাঁ হ্যাঁ, ডাটা এক্সপোর্টের কথা এক্সপোর্টের এইমাত্র। এক্সপোর্টের বিষয়ে আমরা অবশ্যই আসবো। হ্যাঁ, এগুলো তো এক্সপোর্ট করতে হবে। আপনি চেঞ্জ করলেন, চেঞ্জ করার পর আপনার ডাটাকে আপনি এক্সপোর্ট করবেন না, অবশ্যই করতে হবে। এখানে অনেক কিছু চেঞ্জ হবে। আমরা তো প্রসেসিং শেখাচ্ছি, মানে কি এখানে প্রসেসিং করতে গিয়ে অনেক কিছু চেঞ্জের বিষয় আসছে। এর আগে ড্রপ করছি আমরা, রিপ্লেস করছি, ধরেন যে আরো সামনে সামনে আবার সামনের দিকে আমরা আরো কিছু চেঞ্জ করব। সব মিলে যখন আমাদের ডাটা সেট পুরোপুরি রেডি হবে এখন ডেটা অ্যানালাইসিসের জন্য, তখন মানে সেই ডাটা সেটটা, ফাইনাল ডাটা সেটটা আমাকে তো এক্সপোর্ট করে ফেলতে হবে। তো সেটা আমরা শেষে গিয়ে দেখবো। ডাটা প্রসেসিং শেষ হবে, তখন আমরা কিভাবে এক্সপোর্ট করতে হয় সেটা আলোচনা করবো। এই পিডিএফটা যদি একটু দিয়ে দিতেন মানে ক্লাস শেষে। পিডিএফটার বিষয়ে আসলে, এটা যেহেতু আমাদের লেকচার শিট, আপনাদের তো কোড আমরা দিয়ে দিই, সেক্ষেত্রে এই পিডিএফটা আসলে দরকার হবে না, কারণ এই এই জিনিসগুলো তো আমরা দিই, এই কোডগুলোই তো দরকার, হেডিং গুলো দিয়ে সবগুলো আমরা দিয়ে দিই। তো এটা আসলে এখানে আর কিছুই নেই, তেমন কিছুই নেই। আচ্ছা, একটা কোয়েশ্চেন ছিল প্লিজ। জি। সেটা হচ্ছে ওই যে আগের এইটা, হ্যাঁ, এই যে এখানে এই যে স্লাইডটাতে যে হ্যান্ডলিং মিসিং উইথ ইউনিভ্যারিয়েট ইম্পিউটেশন, একটা হচ্ছে হ্যান্ডলিং মিসিং উইথ মাল্টিপল ইম্পিউটেশন। তো আসলে কখন কোনটা ফলো করা হচ্ছে আমি আসলে একটু মিস করে গেছি, যদি একটু শর্টলি বলতেন প্লিজ। আচ্ছা, তাহলে আমরা আগে মাল্টিপল ইম্পুটেশনটা শেষ করি, তারপরে এই প্রশ্নের উত্তর দিই। আচ্ছা আচ্ছা, শিওর শিওর। এখন টিল নাও আমরা আছি তাহলে ইউনিভ্যারিয়েটে। ইউনিভ্যারাইটে আছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, লাস্ট ক্লাসের ভিডিওটা কি দেওয়া হয়েছিল ওটার কোড সহ? ওটা গিভেন। হ্যাঁ, আপনি আপনি কি মিস করে গেছেন? আসলে ওটা হচ্ছে পাচ্ছি না, ওটা কোথায় দিয়েছে? আচ্ছা, তো আপনি না পেলে সমস্যা নাই, আমাদের আপনি গ্রুপে অথবা
হোয়াটসঅ্যাপে পার্সোনালি আমাদের নক করে রাখেন, মেইলে আসছে না। আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে এখন আসি মাল্টিপল ইম্পিউটেশন নিয়ে। মাল্টি এখন আমরা দেখতেছি যে এখানে মাল্টিপল ভেরিয়েবলের বিষয়। একইভাবে আমরা ইমআই সেট করে নিব, এরপর রেজিস্টার ইম্পিউটেড ওই একই লাইনটাই লিখলাম। প্রথমে আমরা এই ক্ষেত্রে আমরা কয়টা ভেরিয়েবল লিখছি এখানে? একটা, এই জন্য এটাকে ইউনিভেরিয়েট বলছে। এবং আমরা যখন এই ফাংশনটাতে আমরা যখন এটা ব্যবহার করব, মাল্টিপল ভেরিয়েবল এখানে আপনি ব্যবহার করতে পারেন। এখন এর মানে হচ্ছে যত মিসিং ভ্যালু আছে আপনি এখানে ঢুকাই দিলেন, দেওয়ার পর সরাসরি আমরা এখানে 3 নম্বর লাইনে চলে গেলেন। এখানে রেজিস্টার করার কিছু নেই, রেগুলার ভেরিয়েবল এখানে রেজিস্টার করতে হয় না। আমরা এরপর ইম্পিউটেড গেলাম, আবার এটা চেইন রিগ্রেশনে গেলাম। চেইন রিগ্রেশন বলতে অনেকগুলো ভেরিয়েবল একই সাথে, অনেকগুলা রিগ্রেশন একই সাথে আলাদা আলাদাভাবে রান হয়ে যাবে, এই জন্য এটাকে চেইন বলা হচ্ছে। এই যে ভেরিয়েবল গুলো আছে এটা কিন্তু এখানে চলে আসলো প্রথমেই, যে ভেরিয়েবল গুলোতে মিসিং গুলো আছে। এবং আদার্স যতগুলো ভেরিয়েবল আছে আমাদের দিতে মন চাবে প্রেডিকশনের জন্য, তো সেই ভেরিয়েবল গুলো এখানে দেবো। মানে হচ্ছে আপনি যদি রেগুলার বলতে পারেন তো এগুলোই ধরেন যে রেগুলার, এটা রেগুলার। এবং একইভাবে আগের মডেলের মতো অ্যাড আমরা দেবো, এবং রিপ্রোডিউসিবিলিটির জন্য আর সেট দেবো। এখন আপনি যদি কখনো এটা ব্যবহার নাই করেন, আপনি যদি এই ফাংশনটা ব্যবহার না করেন কখনো, এটা যদি কখনো না ব্যবহার করেন, তাও কোনো সমস্যা নেই। আপনি সিঙ্গেল ভেরিয়েবল হলেও এখানে এটা ব্যবহার করবেন, একাধিক ভেরিয়েবল এবং সিঙ্গেল থাকলে এটা ব্যবহার করবেন, কোনো ইস্যু নেই। আমি জাস্ট এটা দেখাইতে হয় এই জন্য রাখছি এটা। আম, একজন কোশ্চেন করছিলেন এই বিষয়টা কোনটা কখন আমরা ব্যবহার করব। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন এখন? জি জি, থ্যাংক ইউ। আমরা যদি এখানে একটা ব্যবহার করি তারপরে ওকে, একাধিক ব্যবহার করি সেটা ওকে। ওকে, তাহলে এইটা এবার আমরা রান করে দেখি। আমরা একইভাবে এই বিষয়টা নিয়ে আসবো, এখানে কপি করে জাস্ট বসাইলাম এবং সবগুলো ভেরিয়েবল এখানে লিস্ট করে দেবো, যেহেতু আমাদের সেগুলোতে মিসিং ভ্যালু আছে, আইএনআর, জিডেফট এবং এফ সাইজ। ইম্পিউটেড এখানে চেইন চলে আসছে, চেইন। তারপর হচ্ছে এই ভেরিয়েবল গুলো আমরা এখানে দেবো। আদার ভেরিয়েবল কি কি আছে সেই লিস্ট আমরা এখানে দেবো এখন। ইকুয়াল এফএচ, অ্যাড দেবো, একটা সেট নেব, তারপর হচ্ছে আর আর সেট 1 2 3 4, 1 2 3 4। এখন আমরা যেহেতু রান করেছিলাম একবার এই বিষয়গুলো, তো এখন রান করলে কিন্তু এইভাবে দেখাবে যে ভেরিয়েবল অলরেডি ইম্পিউটেড বা রেজিস্টার্ড আছে। তো এই জন্য আমরা আসলে ক্লিন করে নেব, এটা নিয়ে আবার পুনরায় ডাটা সেটটা নিয়ে আসবো। এখন এটা যদি আমরা এখানে রান করে দিই, কপি করে, সরি মার্ক করে জাস্ট এক্সিকিউট করে দিব। সরি, এটা এখানে দেওয়া নেই, রিগ্রেস। তাহলে এটা কেন হলো দেখেন, প্রথম যখন আমরা রান করলাম এই রিগ্রেসটা দেওয়া না হওয়ার কারণে এই প্রথম দুটো লাইন কিন্তু রান হয়ে গিয়েছিল, পরবর্তীতে কারেকশন করে এটা রান করে দেওয়া হলো শুধু। আপনার যদি আপনাদের কি হয়ে গেছে একইভাবে? আচ্ছা, আমি এটা আপনাদের সেট বক্সে দিয়ে দিই,
সেক্ষেত্রে আপনারা কপি করে রান করে নিতে পারবেন। এটা যখন আমরা রান করলাম, তিনটার কিন্তু একটা করে সেট চলে আসছে। এখানে আইএনআর এর মিসিং ভ্যালু দেখেন, NS7 চলে আসছে, এবং এখানে যদি আমরা দেখি, এখানে যে মাইনাস ভ্যালু চলে আসছে -5, এই জায়গায় 12, এখানে দেখেন এটা ইম্পিউট হয়ে গেছে, প্রেডিকশনটা ভালোভাবে হয়ে গেছে। এবং ভালোভাবে হয়েছে কিনা এটা আমরা এখন দেখব কিসের মাধ্যমে, মডেলের মাধ্যমে। এখন ডায়াগনস্টিক্স টেস্ট করে দেখতে হবে যে আমরা যে ইম্পিউট করলাম সেটা অ্যাকচুয়ালি রিলায়েবল হলো কিনা, সেটা এখন একটু দেখার বিষয়। সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য সেটার জন্য উম, এই ডায়াগনস্টিক যে টেস্টটা সেটা ব্যবহার করতে হবে। এখানে আমরা কি লিখবো, এমআই, ডিতে আছে ডায়াগ প্লটস। এখন আমরা দেখবো এক এক করে। প্রথমে কি লিখবো, এমআই, মাল্টিপল ইম্পিউটেশন, ডায়াগ্রামের ডায়াগ, এবং প্লটস লিখে, এখন যে ভেরিয়েবল গুলো আমরা ইম্পিউট করেছি, এখানে কিন্তু দুইটা ধরনের ইম্পিউটেড, এগুলা আর ইম্পিউট করেছিলাম আমরা এগুলা, এগুলা থেকে ফাইনাল রেজাল্ট বের হয়েছে আমাদের এইগুলা। তো আমরা এগুলা দিয়ে করবো না, যখন আমরা হচ্ছে যেগুলো করেছি আমাদের অরিজিনাল ভেরিয়েবল, সেই অরিজিনাল ভেরিয়েবল একটা একটা করে দিয়ে টেস্ট করে দেখবো যে ডায়াগনস্টিক টেস্টে আসলে আমরা যে ইম্পিউটেশন রেজাল্ট নিয়ে আসছি সেটা রিলায়েবল কিনা, সেটা আমরা দেখবো। প্রথমে আইএনআরটা দেখি, আইএনআর দিয়ে আমরা যদি রান করে দিই, তাহলে একটু অপেক্ষা করবো। আমাদের একটা প্লট চলে আসবে। প্লট আমরা দেখবো এখানে, মানে ডিসিশনটা আমরা কিভাবে নিব এটা একটু দেখে আসি। ডিসিশন নেওয়ার জন্য দেখবো যে গুড অফার লাইফ কিসের মধ্যে, অবজার্ভড এবং কমপ্লিটেড ডেটা, মানে কমপ্লিটেড যে ভ্যালুটা থাকবে সেটার মধ্যে একটা গুড অফার লাইফ আমরা খুঁজবো। ওকে, তাহলে দেখি আমার কিন্তু প্লটের এটা মধ্যে আসেনি স্যার। কোনটা। স্যার আপনার এই যে এই ইম্পিউটেশন 1 যেটা আসলো, বা ইভেন অন্য জি, আরেকটা রেজাল্ট যেটা আসলো, এগুলো একটাও আমার আসেনি স্যার একটু। আসে নাই, মানে কি দেখাচ্ছে। এখানে স্যার দেখা আমার এখানেও আনরেকগনাইজড। আসে নাই। স্যার আমার এখানেও দেখায় আনরিকগনাইজড। কোনটা আনরিকগনাইজড দেখাইছে আপনার। স্যার লাস্টে এই যেটা আপনি দিলেন, এইটা আইএনআর দেওয়ার পরে, হ্যাঁ এইটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়ার পরে আনরিকগনাইজড দেখায়। আনরিকগনাইজড, ওকে। আচ্ছা, বুঝতে পারছি। স্যার আরেকজন বলছিলেন আপনার এই বিষয়টাই রান হয়নি, আপনার মাল্টিপল ইম্পিউটেশন রান হয়নি। স্যার ইয়ে আগের যেটা ওইটা তো মানে হয়েছে, কিন্তু স্যার মানে ইয়ে যেটা এমআই ডায়াগ প্লটস যেটা, এইটা স্যার বলতেছে যে আনরেকগনাইজড। আচ্ছা আচ্ছা, আমি আগের বুঝতে পারছি। এখন হ্যাঁ, এখানে আমি একটা বিষয় উল্লেখ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই প্লটটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে। এখন যখন কোনো বিষয় মানে আনরিকগনাইজ দেখাবে, সেখানে সেটা আমাদের ইনস্টল করে নিতে হবে। সেই ইনস্টল করার দুইটা ওয়ে আছে। প্রথম ওয়ে হচ্ছে আমাদের লিখতে হবে SSC ইনস্টল। আমার এখানে আগে ইনস্টল করা ছিল, এই জন্য উম, মনে হয় ইয়ে করতে হয়নি, ইনস্টল করার দরকার হয়নি, মানে সোজা রান হয়ে গেছে। ইনস্টল আমরা এই জিনিসটা এখানে দেখবো, এই কমান্ডটাই শুধু কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে বসাই দেখবো যে আসলে রান হয় কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে কি বলতেছে, SSCI ইনস্টলের মধ্যে এই বিষয়টা নেই, ফাউন্ড হয়নি। তাহলে এখন কি করতে হবে, আপনি যদি এখন এখন আমাদের সার্চ করতে হবে, সার্চ 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 করতে হবে ওইটা, এটা যেটা আমাদের আনরিকগনাইজ দেখালো কমান্ডটা। অথবা এখানে আপনি সরাসরি ক্লিক করলে সেই পেজে চলে যাবে। আমরা এখানে জাস্ট রান করে দিলাম। এখানে আপনি দেখতে পাবেন ডায়াগনস্টিক্স ফর মাল্টিপল ইম্পিউটেশন ইন স্ট্যাটা, এখানে একটা বিষয় আপনি দেখতে পাচ্ছেন। এটা যদি আপনি হচ্ছে এখানে ক্লিক করেন, তাহলে এখানে একটা পেজ আসবে, এখানে দেখবেন ক্লিক হেয়ার টু ইনস্টল। তো আপনি এই ক্লিক হেয়ার টু ইনস্টলে গিয়ে জাস্ট ইনস্টল করে দিবেন। জাস্ট আপনি যদি এইভাবে করেন তাহলে ইনস্টল হয়ে যাবে। এরপর যখন আপনি রান করবেন তখন রান হয়ে যাবে। তখন আপনারা একটু রান করে দেন দেখি, সার্চ এই কমান্ড, এমআই ডায়াগ প্লটস কমান্ড। আমি আবার মানে আপনাদের দেখানোর স্বার্থে আমি আবার করতেছি। দেখার পর এখানে দেখেন যে এই যে ST0263 এখানে চলে আসবে। এখানে দেখেন আপনার কি লেখা আছে, ডায়াগনস্টিক ফর মাল্টিপল ইম্পিউটেশন ইন স্ট্যাটা। আপনাদের কি চলে আসছে এটা, যারা প্র্যাকটিস করতেছেন একটু অনুগ্রহ করে জানাবেন। আমার তো এরকম আসতেছে না। কেমন আসতেছে আপনার। জি আমার স্যার, আসতেছে এটা আসছে। search of official help file, FAQs, example, and Stata journal. Search of web resource from Stata and other users. Connecting আচ্ছা, আমারও তাই। এরকম আপনাদের আসতেছে। ভার্সন কত, আপনার কি 17-এ। হ্যাঁ স্যার, আপনি আমার যেটা দিয়েছেন ওটাই।
তাহলে তো সমস্যা হওয়ার কথা আমার না। ভার্সন 17। হ্যাঁ, আমি যেটা ইউজ করতেছি সেটা 17। ম্যাডাম কথা বলছিলেন আপনার হয়ে গেছে, আপনার ভার্সন কত? জি স্যার, আমার 17? এটা আসছে। হ্যাঁ, জি স্যার। আপনার তো কি আমাকে ডান? হ্যাঁ স্যার, 17 আমার এটা হয়েছে, হ্যাঁ আসছে। 17 হয়েছে। হুম। আচ্ছা, কিন্তু আমাকে আপনার এটা আপনার করতে যাদের ভুল হয়নি আসছে। তারা আপনারা একটু আবার ক্রস করে দিয়ে আবার একটু ট্রাই করেন দেখি। এখানে আসা তো কথা, আমরা সার্চ করলাম, সার্চ। আর যদি না আসে সেক্ষেত্রে কমান্ডটা একটু দেখেন যে কমান্ডটা আপনারা ঠিকভাবে টাইপ করছেন কিনা। এমআই ডায়াক প্লটস, আমি যদি আবার সার্চ করি সেক্ষেত্রে আমাকে আবার সেই পেজে নিয়ে আসছে। আপনার এখান থেকে জাস্ট ক্লিক করলে এখানে ইনস্টল, ক্লিক হেয়ার টু ইনস্টল। স্যার আর এখানে যদি কোথায় এখন click করবো? এই যে এখানে এসে আপনি যখন সার্চ করলেন, সার্চ করার পর প্রথমে দেখেন ST0263, জি স্যার। এইটার এখানে কি লেখা আছে? ডায়াগনস্টিক ফর মাল্টিপল ইম্পুটেশন ইন স্ট্যাটা। এখানে জি আপনি এই স্যার। যে গ্রিন গ্রিন যে কোডটা আছে যেখানে, মানে সেই কোডটাতে আপনি ক্লিক করলেন। জি স্যার, ক্লিক ক্লিক টু করার ইনস্টল পর এখন। হ্যাঁ, হ্যাঁ, এখানে এখানে আপনি দেখেন যে নিচে ক্লিক হেয়ার টু ইনস্টল, আপনি এখানে ক্লিক করলেই শুধু ইনস্টল হয়ে যাবে। জি স্যার, পেরেছি। আর যাদের একটু সমস্যা হচ্ছে এখন এই মুহূর্তে, সেক্ষেত্রে আপনি মানে স্ট্যাটা আবার ক্লোজ করে দিয়ে আবার হচ্ছে ওপেন করে আবার ট্রাই করবেন, এটা হয়ে যাবে। এটাই নিয়ম, এর বাইরে আসলে আম, আর কোনো অপশন নেই, আপনাকে বলে দেওয়ার মতো আর অপশন নেই, এভাবেই করতে হবে। তাহলে আপনারা এটা কখন করবেন? যখন কোনো কমান্ড রান করতে গিয়ে আনরেকগনাইজড দেখাবে। কারণ আমার এটা বারবার, আমার এই স্ট্যাটা ভার্সনে আমি অনেক বারবার এগুলো রান করেছি, তো আমার অনেক ক্ষেত্রে ইনস্টল করার দরকার হয় না, তো তখন অটোমেটিক রান হয়ে যায়। আপনাদের ক্ষেত্রে এটা হবে আনরেকগনাইজ দেখাবে, তখন আপনারা দুইটা ওয়েতে করবেন। স্টেপ 1, স্টেপ 1 হচ্ছে প্রথমে লিখবেন যে SSCI ইনস্টল। যদি SSCI ইনস্টল হয়ে থাকে, SSCI বলতে এখানে একটা স্টোরেজ, মানে কমান্ডগুলো থাকছে এখানে স্টোরেজ, সেখান থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। এখানে যদি থাকে তাহলে ইনস্টল হয়ে যাবে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের এই ধরনের একটা মেসেজ দেবে, নট ফাউন্ড অ্যাট SSCI। তখন টাইপ, এটা বলবে টাইপ সার্চ কমান্ডটা, অথবা আপনি যদি সার্চ না লিখে ফাইন্ড ইট লেখেন, ফাইন্ড ইট, ফাইন্ড ইট লিখলেও চলে আসবে। ফাইন্ড ইট কমান্ডটা এমআই ডায়াগ প্লটস, চলে আসছে, একই জায়গায় নিয়ে যাবে আপনাকে। সার্চ অথবা ফাইন্ড ইট, এটা একটু আপনারা নোট করে রাখতে পারেন। নোট করতে হবে না, এটা আপনাকে অনেকবারই হচ্ছে অনেক কমান্ড ইনস্টল করতে হবে, তো এগুলো আসলে নোট করতে হবে না। প্রথম প্রথম একটু কঠিন মনে হবে, মনে রাখা মনে হবে যে খুবই একটু টাফ। দেখা যাবে যে কোর্সে যখন মাঝখানে যাবেন, তারপর থেকে আপনি দেখবেন যে আপনার মনে রাখার মতো বা আসলে তেমন কোনো প্রবলেম হচ্ছে না মনে রাখার। আর স্ট্যাটা কমান্ডগুলো খুবই ইজি এবং এবং খুবই অল্প। আচ্ছা, আমরা এখন যদি গ্রাফে যাই তাহলে এখানে গ্রাফটা দেখলাম একটা গুড ওভারল্যাপ কিসের মধ্যে? অবজার্ভ এবং হচ্ছে কমপ্লিটেড ভ্যালুর মধ্যে। এবং কালার মিলান তো আপনারা, এই কালার যদি আমরা দেখি এবং এই কালার, তো সেখানে দেখা যাচ্ছে যে একটা গুড ওভারল্যাপ হয়ে গেছে, খুব কাছাকাছি দিয়ে চলে গেছে, গা ঘেঁষে চলে গেছে। গা ঘেঁষে চলে গেলেই ওকে, কোনো সমস্যা নেই। আর যদি লাইন, কথার কথা, আমরা যদি একটা লাইন ড্র করি এখানে, উম, যদি লাইনটা আমাদের কমপ্লিট অবজার্ভ ডাটা এবং কমপ্লিটেড ডাটার মধ্যে যদি এরকম একটা দিয়ে যাইতো, ধরেন যে এই দিক দিয়ে চলে গেল, অথবা হচ্ছে এই দিক দিয়ে না গিয়ে এই দিকে চলে গেল, বা কিছু একটা হলো যেটা এইভাবে এমনই হবে না, তো সেক্ষেত্রে ওইটাকে আপনার ধরবেন যে এটা রিলায়েবল হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে মেথড চেঞ্জ করতে হবে। মেথড বলতে যেমন ইম্পিউটেশন মেথড তো অনেক আছে, সেক্ষেত্রে সেই মেথডগুলো চুজ করে ফেলতে হবে। যেমন আমরা যদি বলি, এখানে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে নর্মাল রিগ্রেশন, নর্মাল রিগ্রেশন, এবং আরো কিছু অ্যাডভান্স আছে, সেগুলোর হচ্ছে PMM মেথড আছে, প্রেডিক্টিভ মিন ম্যাচিং, তারপর মিন তো আছেই, মিন তো আছেই, আরো অনেক আছে, সেগুলো আসলে আমারও অনেক ক্ষেত্রে জানা নেই, সেগুলো ব্যবহার করা যেতে পারে। অথবা আরেকটা বিষয় করা যেতে পারে যে আহ, কথার কথা আপনি হচ্ছে মেথড চেঞ্জ করবেন না, আপনার জানা নেই, তখন কি করবেন? তখন প্রেডিক্টর চেঞ্জ করে দিতে হবে। প্রেডিক্টর এখানে কি আছে? এখানে 3টে প্রেডিক্টর দিচ্ছি আমরা, যে আপনি 2টা দেন, একটা ক্রস করে দেন, অথবা এই প্রেডিক্টর চেঞ্জ করে ধরেন যে var 15 দিলেন, আপনার অন্য যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো দিলেন, দিয়ে দেখলেন, তখন এই একটা গুড ওভারল্যাপ কিন্তু চলে আসবে, দুই একটা বিষয় নিয়ে আসলেই। এই হচ্ছে বিষয় এখানে। তো এই ছিল মাল্টিপল ইম্পিউটেশনের বিষয়, আমরা ডিসিশন নেওয়ার বিষয় দেখলাম। মাল্টিপল ইম্পিউটেশন বিষয়ে আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? আপনাদের যখন টেস্ট করতে গিয়ে যারা করতেছেন না তারা আটকে গেলে, তারপর পরবর্তী ক্লাসে অথবা গ্রুপে আপনারা মেসেজ দিতে পারেন, স্ক্রিনশট শেয়ার করতে পারেন, আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করবো আপনাদের ওই সময় সলিউশন দেওয়ার। কারণ টেস্ট করতে গিয়ে অনেক সময় আটকায় যায়, আপনারা দেখতেছেন যে অনেকেই যারা প্র্যাকটিস করতেছে এর মানে ক্ষুদ্র ক্ষুদ্র টাইপিং এররের কারণে হচ্ছে আপনার কোডটা রান হবে না মাঝে মাঝে। তো সেই বিষয়গুলো আসলে আমরা উম, মানে আলোচনা করে ঠিক করে দিতে পারবো। এখন আসেন আউটলেয়ার।
মিসিং ভ্যালু হ্যান্ডেল করলাম। আউটলায়ার তো থাকতে পারে, আউটলায়ার বলতে হচ্ছে বড় ভ্যালু একটা ডাটা সেটের মধ্যে আনইউজুয়াল একটা ভ্যালু। এখন কথার কথা, আমাদের ডাটা সেটের দেখ কথায় কোনো একটা ভেরিয়েবলের দেখা গেল যে আমরা ইনকাম আর ইনকাম ইনকাম নিয়ে আলোচনা করতেছি। ইনকাম ইনকামের ডাটা কালেকশন করতেছি কোন অঞ্চলের। দেখা গেল যে আমি ঢাকার এক্সাম্পল দিব না, ঢাকায় অনেক রিচ পিপল বসবাস করে। এখানে ধরেন যে একটা প্রান্তিক অঞ্চলে গেলাম বাংলাদেশের, সেখানে গিয়ে মানুষ যে জিজ্ঞেস করলাম, সেখানে আমরা জানি না যে এলন মাস্ক সেখানে এসে বসবাস শুরু করে দিছে। তো এখন জিজ্ঞেস করলাম সবাইকে, র্যান্ডমলি কোশ্চেন করতেছি, ভাই আপনার ইনকাম কত? ইনকাম সবাই দেখা গেল যে আমার ইনকাম 20,000, বাট ইয়ারলি ইনকাম আমি ধরলাম যে অন এভারেজ সাপোজ 5 লাখ 2 লাখ বা যেটাই হোক না কেন 5 লাখ ধরলাম। তো সেখানে এলন মাস্ককে জিজ্ঞেস করা হলো, সে বললো যে আহ, একটা বিলিয়ন সংখ্যা বলে দিল আর কি। তো তখন দেখা গেল যে এই বিষয়টা কিন্তু আউটলায়ার। এই আউটলায়ার মানে যে ডাটার মধ্যে ভুল কিছু আসে বিষয়টা তেমন না। সে ডাটা ঠিক আছে, কিন্তু এটা একটা বড় ভ্যালু। এই ভ্যালুগুলো ডাটার মধ্যে থাকলে হয় কি, এই ভ্যালুটা খুব একটা বড় ইম্প্যাক্ট ফেলে। যেমন আমরা যখন রিলেশন রান করবো, আমরা যখন রিলেশনশিপ দেখাবো, তখন এই ভ্যালুটার কারণেই ওই যে ডাটা সেটটার প্রভাবটা মানে স্ট্রং করে দিবে, অথবা নেগেটিভ ভ্যালু যদি থাকে সেক্ষেত্রে আহ, এটা খুব বেশি এটা মানে কম প্রভাব ফেলবে। বিষয়টা এমন হয়ে যায়। এই জন্য আউটলায়ার ডিটেকশনটা খুব জরুরি বিষয়, এবং এটা সলভ করাটাও জরুরি। তো এখন দেখবো কিভাবে আউটলায়ার আছে কিনা সেটা দেখার জন্য এখানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড দুই একটা মেথড আছে। তার মধ্যে একটা হচ্ছে স্কিউনেস, কার্ডোসিস এবং বক্স প্লটের মাধ্যমে আমরা দেখতে পারি। বক্স প্লট বক্স প্লটের মধ্যে দিয়ে গ্রাফিক্যালি আমরা দেখতে পারি। এগুলো দিয়ে নাম্বার দিয়ে আমরা জানবো যে কিভাবে কি হয়। তো প্রথমেই স্কিউনেস কার্ডোসিসের বিষয়ে যদি আসি, এখানে এটা দেখার জন্য সামারাইজ যদি আমরা করি, আমরা যদি কোনো ভেরিয়েবলের ডিটেলস দেখি, তাহলে সেখানে স্ট্যাটার মধ্যে সবকিছু চলে আসে। পার্সেন্টাইলের বিষয় আছে, স্কিনেস কার্টোসিসের বিষয় আছে। সেখান থেকে আমরা ডিসিশন নিব যে আসলে আউটলেয়ার আছে কিনা। এগুলো তো রিসার্চের মধ্যে প্রেজেন্ট করতে হয় না, জাস্ট আমরা জানবো যে শুধু আছে কিনা, তারপর হ্যান্ডেল করার দরকার হচ্ছে কিনা। খুব কিছু কিছু আউটলেয়ার আসলে আমরা চাইলেও এগুলো হ্যান্ডেল করতে পারবো না বা করা উচিত হবে না, তখন তো ম্যানিপুলেট হয়ে যাবে। আমি ইচ্ছা মতো আমার একটা বড় ভ্যালু আছে ওটা কমাই দিলাম, সেটা তো ম্যানিপুলেশন হয়ে গেল। ম্যানিপুলেশন কখনোই ভালো রেজাল্ট বয়ে নিয়ে আসতে পারে না। তো আমি এই কমান্ডের বিষয়টা সেভ না করলাম এখন। এখন আমরা ভেরিয়েবলগুলোর যদি সামারাইজ দেখি, সাম সামা সামারাইজ, যে কোনো একটা ভেরিয়েবল দেখলাম, ধরলাম যে প্রথমটাই দেখবো। প্রথমটা দেখার প্রথমটা যদি দেখি, এখন পাশে আমরা ডিটেলস লিখে কমা দিয়ে ডিটেইল আমরা ডিটেইল দেখলাম। ডিটেইলের মধ্যে দেখেন যে অনেক কিছু চলে আসছে। পার্সেন্টেজ আসছে, পার্সেন্টাইল আসছে, এবং টোটাল অবজারভেশন, ওয়েট আসছে, মিন ভ্যালু কত আসছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসছে, ভেরিয়েন্স কেমন আসছে। এই শেষে আমরা দেখতে পাচ্ছি স্কিউনেস এবং কার্টোসিস। তো এখন যদি আমরা দেখি যে স্কিনেসের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এখানে একটা শিট আছে, সেখান থেকে আপনারা ডিসিশনটা নিতে পারেন। যদি 0-র সমান হয়, কাছাকাছি হয়, সেক্ষেত্রে ওটাকে আমরা ধরবো যে নো আউটলেয়ার অথবা ফিউ আউটলেয়ার। যদি 1-এর থেকে ছোট হয়, সেক্ষেত্রে সেটা আমরা ধরে নেব যে আউটলেয়ার আছে বা রাইট সাইড আউটলেয়ার। এবং যদি -1-এর থেকেও ছোট হয়, তখন আমরা দেখবো যে এটা আউটলেয়ার আছে। তার মানে আউটলেয়ার আছে এই এই বিষয়টা, মানে 0 না হলে সেটাকে আউটলেয়ার আছে সেটা আমরা ধরে নেব। তাই এখানে আপনারা যদি দেখেন এই ভেরিয়েবলটা স্কিউনেস কত, স্কিউনেস আছে 0.64, 1-এর থেকে কম, সেক্ষেত্রে আমরা বুঝতেইছি যে এখানে আউটলেয়ার আছে। কার্টোসিস যদি চিন্তা করি, কার্টোসিস আছে 2.89। এখানে আমাদের চিট অনুযায়ী যদি আমরা ডিসিশন নেই, কার্টোসিস যদি 3-র মোর অর লেস 3 হয়, সেক্ষেত্রে আমরা ওটাকে নর্মাল টেল বলবো। 3 থেকে বেশি হলে ফ্যাট টেল, অথবা এটাকে এক্সট্রিম ভ্যালু হিসেবে ধরা হয়, মানে হচ্ছে আউটলেয়ার আছে, প্রেজেন্ট আছে। এই ভ্যালুটা অনুযায়ী কি ডিসিশন নেব, যে আউটলেয়ার নেই, 3-এর কাছাকাছি যেহেতু এটা আউটলেয়ার নেই, এটা বলতেছে আউটলেয়ার আছে, আমরা এটা বলছি আউটলেয়ার নেই। এখন আরেকটা তো বিষয় দেখতে হবে যে বক্স প্লটের মধ্যে দেখি সেখানে রেজাল্টটা কি আসে। সেখানে বক্স প্লট দেখার জন্য আমাদের বলতে হবে গ্রাফ বক্স, তারপর ভেরিয়েবল যেটা আমরা দেখতেছি সেটা। এখন সে তো বলতেছে যে না, আপনাদের তো আউটলেয়ার নাই। আউটলেয়ার থাকলে কি হইতো, এই বাইরে গিয়ে ডট ডট চিহ্ন আসতো, আউটলেয়ার বাইরে দেখা যাইতো। তো এখন আমরা একটা ডিসিশন নিলাম, তিনটা যেহেতু দুটাই বলতেছে আউটলেয়ার নেই, তাহলে ঠিক আছে আউটলেয়ার নেই। আর অল্প স্বল্প আউটলেয়ার থাকলে কোনো সমস্যা নেই ডাটার মধ্যে।
তো আউটলেয়ার যদি বেশি থাকে সেক্ষেত্রে কিভাবে সে মানে সেই ডাটা আউটলেয়ারের ডাটা কি ধরনের মডেল ব্যবহার করতে চায় সেগুলো আমরা আলোচনা করবো, একটা পুরো ক্লাসে আছে আউটলেয়ারের বিষয়। এটা দেখার জন্য আমরা দেখলাম। একইভাবে আমরা অন্যান্য ভেরিয়েবল গুলোর ক্ষেত্রেও দেখতে পারি। যদি আমরা চেঞ্জ করে দিই, এখানে যদি দিই, তো দেখেন যে এখানে অল্প একটা আউটলেয়ার আছে, এটার আউটলেয়ার দেখা যাচ্ছে। এভাবে আমরা সবগুলো দেখে ডিসিশন নিতে পারবো যদি এখানে হচ্ছে আউটলেয়ার। জি, দুইটা ডট ছিল, তার মানে কি এখানে দুইটা আউটলায়ার আছে? দুটো পয়েন্ট আছে, হ্যাঁ দুটো পয়েন্ট মানে একটু রেঞ্জের বাইরে আর কি। তারপর এরপর আসতেছে যদি আউটলেয়ার থেকে থাকে তাহলে সেই ভেরিয়েবল গুলোকে ট্রান্সফর্ম করে নেওয়া উচিত। অনেক ক্ষেত্রে যখন আমরা ভেরিয়েবল ট্রান্সফর্ম করব তখন এর আউটলেয়ারের যে মাত্রাটা সেটা কমে আসবে। কারণ হচ্ছে উম, আপনার যেমন জিডিপি, যদি আপনি মানে ওভারঅল জিডিপিটা চিন্তা করেন, একটা জিডিপি সাইজ কিন্তু অনেক বড়। সেই অনেক বড় সাইজ, সেখান থেকে আপনি একটা অথবা আমি যেখানে একটা এক্সাম্পল দিলাম এলন মাস্কের বিষয়ে, আমরা যদি ওইটাকে স্কেলিং করি অথবা ভেরিয়েবলটা ট্রান্সফর্ম করে ফেলি, ছোট করি, স্কেলিং করে, তখন দেখা যাবে যে সবগুলো একটা রেঞ্জের মধ্যে চলে আসছে। নর্মাল ভ্যালু যদি হয়, আদার্সদের জন্য নর্মাল ভ্যালু যদি হয় 3-4, আর এলন মাস্কের জন্য হবে ওটা 10, কথার কথা। তো এটা কিন্তু 5 থেকে 10, এটা খুব বেশি ডিস্টেন্স না, খুব বেশি বড় না। আপনি যদি ওইটাই মানে ফুল নাম্বারে আপনি দেখতে চান, যে তখন কিন্তু একটা 20,000 আর একটা 20 বিলিয়ন, বিষয়টা এমন। তো এখন ট্রান্সফরমেশনের অনেকগুলো মেথড আছে কিভাবে কিভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারবো। প্রথমে একটা স্ট্যান্ডার্ডাইজেশন আমরা করতে পারি, স্কেলিং করতে পারি। কখন স্কেলিং করব? স্কেলিং এর যদি আমাদের ভেরিয়েবল থাকতে পারে না, ভেরিয়েবলে বিভিন্ন ধরনের ইউনিটস থাকে। ইউনিটের মধ্যে যেমন হতে পারে, এখানে এক্সাম্পল দেখেন, যেমন জিডিপি। জিডিপি আমরা যদি ডলার নিলাম, বাংলাদেশের জিডিপি কত সাইজ সেটা আমি জানি না, অবশ্যই বাংলাদেশ ইউএস এর সাইজ অনেক কম কম বেশি হবে, ট্রিলিয়ন ডলার এবং হচ্ছে বিলিয়নের হিসাব হবে এখানে। তো তখন বাংলাদেশের 265 বিলিয়ন ভাই। আচ্ছা যাই হোক, এখন এটা নিলাম, এটা অনেক বড়। এটা আপনি যদি সংখ্যায় লেখেন তো অনেক বড় একটা নাম্বার আসবে। এবং আপনি যদি দেখেন যে এডুকেশন লেভেলের সাথে আপনি জিডিপির একটা রিলেশনশিপ দেখাবেন। জিডিপি জিডিপি যে ইকোনমিক পারফরমেন্স আমি ধরলাম, ইকুয়াল হচ্ছে এডুকেশন। তো এডুকেশনের কারণে আসলে জিডিপি আসলে বাড়ে কিনা, এটা যদি ধরলাম, এটা হচ্ছে এটা হচ্ছে ইয়ার 1 2 3 4 5, বা সর্বোচ্চ কয় ইয়ার হবে এডুকেশন মানুষের হয়। ধরলাম সে 20 বছর ধরে পড়াশোনা করলো, 20 বছর, সেটা রেঞ্জ হবে 10 থেকে 20, বা কারো এডুকেশন নেই, সেটার সাথে জিডিপির আমরা সম্পর্ক দেখাবো ট্রিলিয়ন ডলারের বা বিলিয়ন ডলারের। এটা তখন দুটা কিন্তু অসামঞ্জস্য হবে, এটা আসলে হয় না। এই জন্য স্কেলিং করাটা খুবই গুরুত্বপূর্ণ এই কেসে। তখন আপনি যদি এটার স্কেলিং করেন, জিডিপির স্কেলিং করেন, তখন এর রেঞ্জটা চলে আসবে খুব একটা, ধরেন যে খুব ছোট একটা চলে আসলো, আমি ধরলাম যে একটা রেঞ্জ চলে আসলো 10 থেকে 20 এর মধ্যে। এবং এটা যদি আপনি স্কেলিং করেন, এটা আসবে, বা ধরেন যে 2-3-এর মধ্যে আসলাম, 2-3, তখন দেখেন যে এই যে ভ্যালু রেঞ্জটা, এগুলো কিন্তু খুবই কাছাকাছি চলে আসছে। আগেরটা কেমন ছিল? এত বড় বিশাল রেঞ্জ, আর এটা 20, এটা হচ্ছে বিলিয়ন ট্রিলিয়নে। তো আপনি যদি এটা ডিরেক্ট হচ্ছে অরিজিনাল ভ্যালুতেই রিলেশনশিপ রান করেন, বা রিগ্রেশন রান করেন, বা আদার্স মডেল রান করেন, তখন খুব বেশি একটা চেঞ্জ দেখা যাবে না, মানে এটার ইম্প্যাক্টটা দেখা যাবে না। মানে যদিও আসে, এটা অনেক ক্ষেত্রে একটা স্পোরিয়াস রেজাল্ট আসতে পারে, বায়াস রেজাল্ট আসতে পারে। তো এই জন্য চেঞ্জ করা দরকার। এবং স্কেলিং আরো কি বা কোথায় কোথায় চেঞ্জ করা মানে লাগতে পারে, আপনি যখন ওই যে বললাম স্ট্যাটিস্টিক্যাল মডেলে যখন ব্যবহার করবেন তখন তো লাগবে। এবং কিছু স্পেসিফিক মেশিন লার্নিং মডেল আছে, আপনি যখন অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্স মডেলিং গুলো করবেন, তখন স্কেলিং করা বাধ্যতামূলক সেখানে করতে হবে। মানে আপনার ভ্যালুগুলোকে সিমিলার রেঞ্জে নিয়ে আসতে হবে, মানে সেম স্কেলে নিয়ে আসতে হবে। মানে আপনাকে সবগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করে ফেলতে হবে। মানে স্কেলিং সেম হলো, তারপর হচ্ছে কম্পারিজন হবে সেগুলোর মধ্যে। যেমন পিসিএ যদি করেন, আপনি যদি এসভিএম করেন, বা রেগুলারাইজেশন মেথড, ল্যাসো বা রিজিড ইলাস্টিক নেট, এগুলো যদি আপনি করেন, তখন আপনাকে স্কেলিং করে নিতে হবে। যাই হোক, আপনারা স্কেলিং কেন করতে হয় এটা বিষয়ে আপনি জেনে রাখলেন, এবং কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখবো। স্কেলিং করার সিনট্যাক্স হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিন দিয়ে তারপর হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের নাম দেবো। এই ভেরিয়েবলটা যাকে আমরা স্কেলিং করব, কথার কথা হচ্ছে এখানে জিডিপি কেস জিডিপি জিডিপি কে স্কেলিং করব। করার পর এই যে স্কেলিং করার পর যে ভেরিয়েবলটার নাম আসবে, সেইটার নাম হচ্ছে এটা। তাহলে এসটিডি, আমরা স্ট্যান্ডার্ডাইজেশন যেহেতু হচ্ছে একটা নাম দিলাম, যে কোনো আপনি আপনাদের মন মতো আপনারা একটা নাম দিবেন। জিডিপি স্ট্যান্ডার্ডাইজেশন, মানে স্ট্যান্ডার্ডাইজেশন জিডিপি, আমরা সেরকম নাম দিলাম, ইকুয়াল দিয়ে এসটিডি, স্ট্যান্ডার্ডাইজেশনের শর্ট ফর্ম এসটিডি। আমরা যদি লিখি ব্র্যাকেটে যদি দিই, তাহলে নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে যাবে, সেটা স্কেল হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আমরা এখন সরাসরি দেখে আসি যে আসলে কিরকম হয়। আমরা আগে ডাটা সেটটা বুঝি। আমরা এই ভ্যালু, এখানে যে ডাটাগুলো আছে তার মধ্যে সব থেকে বড় ভ্যালু হচ্ছে এটার ভ্যালু দেখেন 14 থেকে আরো মেবি 70 পর্যন্ত আছে, 70 ম্যাক্সিমাম ভ্যালু আছে, অথবা কাছাকাছি। তা 71 আমি দেখলাম, এটা যাই হোক। তো এটার আমরা স্ট্যান্ডার্ডাইজ করবো।
তাহলে স্ট্যান্ডার্ডাইজ করতে গেলে প্রথমে কি করতে হবে? ইনজেন ইন ইজেন 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 লিখবো প্রথমে, কমান্ড ইজেন দিয়ে আমরা এখন কি ভেরিয়েবল দিয়ে সেভ করবো সেটা নাম দেবো। ভেরিয়েবল নাম আমরা যদি এবিসিডি দিই তাও হবে। আমরা ধরলাম যে এবিসিডি দিলাম, ABCD ভেরিয়েবলের নাম এটা আমাদের। তারপর আমরা এসটিডি করবো, স্ট্যান্ডার্ডাইজেশন, সরি স্ট্যান্ডার্ডাইজেশন করবো, এসটিডি। তারপর প্যারেন্থেসিসের মধ্যে আমরা দিব যে ভেরিয়েবলটাকে আমরা চেঞ্জ করবো সেই ভেরিয়েবলটা দিব এখানে, সেই ভেরিয়েবলটা দিলাম, দিয়ে আমরা রান করে দিলাম। এখন দেখেন যে এখানে ভেরিয়েবল লিস্টে কিন্তু ABCD এটা ভেরিয়েবল যোগ হয়ে গেছে। আমরা যদি ডাটা সেটটা দেখতে যাই তখন এখানে দেখবেন যে স্কেলিং করার পর এখানে দেখেন এই ভেরিয়েবলটা চলে আসছে। এর রেঞ্জ যেমন খুবই ছোট্ট একটা হয়ে আছে। আপনি যখন বিলিয়ন করবেন বা ট্রিলিয়ন ডলার স্কেলিং করবেন তখন একটা খুব মোটামুটি ছোট ভ্যালু চলে আসবে। এইটা কি হচ্ছে আমরা যে লগ নিয়ে করি ঠিক সেম প্রসেসটা কি এটা? জি না, স্ট্যান্ডার্ডাইজেশন লগ দুটো আলাদা জিনিস। স্ট্যান্ডার্ডাইজেশন মেথড ফলো করে দেখেন এখানে আছে, দেখেন তার প্রথমে কি হয়, কোথায় গেল পেন? আচ্ছা এখানে দেখেন ফিচার স্কেলিং, এখানে ফিচার স্কেলিং এর মধ্যে স্ট্যান্ডার্ডাইজেশন কি সূত্র মেনে চলে? অরিজিনাল ভ্যালু থেকে মিন ভ্যালু দিয়ে বাদ দেওয়ার পর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ডিভাইডেড করে দেওয়া হয়েছে। এটাকে আপনার হচ্ছে জেড স্কোর বলা হয়। আপনার হয়তো স্ট্যাটিস্টিক্সে জেড স্কোর হয়তো পড়ে থাকবেন। তো এটা হচ্ছে জেড স্কোর, এটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা হয়। এই মেথড ফলো করে হয়। আর লগ তো আলাদা বিষয়, লগের ফাংশন আলাদা, মানে উদ্দেশ্য সেম। আপনি যদি বলেন যে লগ এই সেম উদ্দেশ্যই করা হয়, আমি যদি বলি তাহলে ঠিক আছে, কাছাকাছি। যে আমরা যে ভেরিয়েবলকে স্কেলিং এ নিয়ে আসার জন্য, বড় ভ্যালুকে স্কেলিং নিয়ে আসার জন্য লগ ভ্যালু আমরা করি, সেটা আমরা লগের বিষয়ে আসতেছি। এরপর আসছে নর্মালাইজেশন। নর্মালাইজেশন মানে ট্রান্সফরমেশনের উদ্দেশ্য মোটামুটি সবারই সেম। নর্মালাইজেশন আমরা যখন করব তখন স্কেলিংটা কিসের মধ্যে হবে? ম্যাক্সিমাম ভ্যালু থাকবে 1 এবং মিনিমাম ভ্যালু থাকবে 0, 0 1 এর মধ্যে হবে। যদি আমাদের প্রয়োজন মনে হয়, যদি কোনো মডেল যদি দরকার হয় যে 0 1 এর মধ্যে রাখতে হবে, তো সেক্ষেত্রে নর্মালাইজেশন করবেন আপনারা। নর্মালাইজেশন কিভাবে হবে? নর্মালাইজেশন সূত্র হচ্ছে এইটা, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস হচ্ছে ওই ডাটা সেটের সবথেকে মিনিমাম ভ্যালুটা মাইনাস হবে, তারপর ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে নর্মালাইজেশন। তো এটা স্টারের মধ্যে কিভাবে করবেন সেটা আমরা এখন দেখবো। আমরা কোনটারে নর্মালাইজেশন করব? আবার ওই সেম ভেরিয়েবলের নর্মালাইজেশন করব, যেহেতু ওটা একটু বড় আছে। বা আপনারা চাইলে হচ্ছে অন্য ডাটা সেট ইম্পোর্ট দিয়েও সেম কাজটাই করতে পারেন। এটা এজ এ হোমওয়ার্ক আপনারা করবেন। তাহলে প্রথম স্টেপ কি? প্রথম স্টেপে আমাকে মিন এবং ম্যাক্সিমামটা বের করে নিয়ে আসতে হবে। তারপর আমরা এই যে যে সূত্রটা, এই যে সূত্রটা আমরা দেখলাম সেই সূত্রটা এখানে জাস্ট লিখছি। বার মানে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু। আমরা যদি করি তাহলে রান হয়ে যাবে, রান করলে হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের যেহেতু রেকর্ড দেবো, এটা আপনাদের আপনার বাসায় এটা করবেন। আমি সবকিছু দেখা দিতে গেলে মানে মানে একটু স্লো হয়ে যাবে। মানে যেটা নেসেসারি আমি সেটা রান করে দেখাবো। এটা তো যেহেতু সহজ আছে, এখানে থাকলো ভিডিওর মধ্যে, জাস্ট আপনারা দেখে দেখে টাইপ করবেন। আপনাদের কি সিনটেক্সটা বুঝতে পারছেন? এটার সিনটেক্সটা আপনারা বুঝতে পারছেন? ভাই এখানে হচ্ছে 3টা স্টেপে করা হয়েছে, মানে এই বিষয়টা আসলে কিরকম করবো? এটা 3বারে রান তিনটা করবো? স্টেপে আমি বলি। আমরা আচ্ছা আমি তাহলে আপনাদের বুঝাই দেই প্রথম থেকে। এখানে একটা ডাটা সেট আমরা দেখে আসি। প্রথমে কি করতে হবে? আমাদের লাগবে কি? মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু লাগবে এবং ম্যাক্সিমাম ভ্যালু লাগবে ক্যালকুলেশন আমাদের এই মেথডটা অ্যাপ্লাই করার জন্য। তো আমাদের অ্যাকচুয়াল ভ্যালু তো আছেই, ডাটা সেটে যে ভ্যালুগুলো আছে ওটাই অ্যাকচুয়াল ভ্যালু। এখন মিনিমামটা তো নাই, মিনিমামটা তো আমরা জানি না যে মিনিমাম ভ্যালু কত আছে। তো এই জন্য মিনিমাম ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। প্রথমে আমরা যেটা ফার্স্ট স্টেপে আমরা যেটা করছি, মিনিমাম ভ্যালু এই এনজেন কমান্ড দিয়ে এই মিনিমাম ভ্যালু হচ্ছে এটা ভেরিয়েবল নাম। আপনি মিনিমাম ভ্যালু আমরা নাম দিয়েছি, এবং এই মিন ফাংশন ব্যবহার করে তারপর ভেরিয়েবল যার আমরা মিনিমাম ভ্যালু বের করবো তার। আচ্ছা ঠিক আছে, আমি বলতে বলতে অ্যাপ্লাই করে ফেলি তাহলে মনে হয় ভালো হবে। তাহলে আমরা কি করলাম? প্রথমে আমরা দেখবো হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এই যে ভ্যালুগুলো আছে সেটা, এখান থেকে সব থেকে মিনিমাম ভ্যালু আমরা বের করে নিব। এখন এখন আমরা এখানে এটা রান করব। তাহলে ই ইজেন, তারপর ভেরিয়েবলের নাম দেবো, মিনিমাম যে ভ্যালুটা বের করবো ওটা কি নামে সেভ করবো? মিন মিন বিতে ভ্যালু দিলাম ইকুয়াল, আগে যেটা আমরা স্ট্যান্ডার্ডাইজ করলাম সেই মেথডটা সেভাবে মানে লিখবো। তারপর হচ্ছে মিন লিখবো, মিনতে মিনিমাম ভ্যালু সে বের করবে। আর বের করবে আমরা যে ভেরিয়েবলটার নাম দেবো অ্যাপলিট, FLIT অ্যাপলিট। তারপর প্যারেন্থেসিস ক্লোজ করে দিলাম। তারপর আমরা যদি এটা রান করে দিই তাহলে কিন্তু সে একটা মিনিমাম ভ্যালু বের করে ফেলছে। মিনিমাম ভ্যালু কত সেটা দেখার আমার দরকার নেই। আবার একইভাবে ম্যাক্সিমাম ভ্যালু আমরা বের করব। তো এখন শুধু এখানে চেঞ্জ করে দিলে হবে। আমি জাস্ট ভেরিয়েবলটার নাম চেঞ্জ করে দিচ্ছি, ম্যাক্স ভ্যালু, এবং আমি এবারও এখানেও ম্যাক্স লিখে দিলাম, ম্যাক্স MAX ম্যাক্স ভ্যালু।
এটা মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু বের হয়ে গেল, এই যেখানে সেভ হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমাকে এখন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা কি ছিল? আমরা কি করব, জেনারেট করব, একটা নর্মালাইজেশনটা জেনারেট করব প্রথমে, সেটা লিখবো। আমরা কি করব, প্রথমে আমরা স্টার্টাকে বলে দিলাম যে আমরা জেনারেট করব। আপনার জেন লিখলে হবে, আপনি যদি জেনে রেট ফুল লিখেন তারপর কোনো সমস্যা নেই। লিখলাম আমি এইবারের জন্য ফুলটা। তারপর হচ্ছে আমরা নর্মালাইজেশন ভেরিয়েবলটার নাম যেটা দেবো, এবার দিলাম এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, নামে কিছু যায় আসে না। এক্স ওয়াই জেড। তাহলে প্রথমে কি করতে হবে, প্রথম লাইনটা আমাদের লিখতে হবে এক্স মাইনাস মিনিমাম ভ্যালু, এক্স মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। তাহলে আমরা সেটাই করবো। আমরা ব্র্যাকেটের মিনিমাম ভ্যালু কি, না আমাদের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এই যে এফ লিট, এইটা এফ লিট, এবং মাইনাস আমরা দিব মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু দিলাম, এই যে মিনিমাম ভ্যালু ক্লিক করে দিলাম, এবং এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম এই দুটাকে। ব্র্যাকেটের মধ্যে দেওয়ার পর আমরা এটাকে ভাগ করবো, কি দিয়ে ভাগ করবো, মিনিমাম মাইনাস ম্যাক্সিমাম। তাহলে সরি, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। ম্যাক্স ভ্যালু কত, এই যে ম্যাক্স ভ্যালু হচ্ছে এটা মাইনাস মিনিমাম ভ্যালু, এবং প্যারেনথেসিস আমরা ক্লোজ করে দিলাম। তারপর আমরা যদি রান করি, তাহলে কিন্তু এক্স ওয়াই জেড নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে। এই এক্স ওয়াই জেড ভেরিয়েবলটা হচ্ছে নর্মালাইজেশন হলো। এটা আমরা নর্মালাইজেশন প্রসেস ডান করে ফেললাম। তাহলে মিনিমাম ভ্যালু আমাদের কত, এই যে ডাটা সেটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ডাটা সেটের মধ্যে মিনিমাম ভ্যালু হচ্ছে 13, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 71। এবং এই যে নর্মালাইজেশন প্রসেস হয়ে গেছে, এখানে আপনি পুরোটা ঘুরে দেখবেন যে শুধু ম্যাক্সিমাম 1 আছে এবং মিনিমাম হচ্ছে 0। 0 এবং 1 এর মধ্যে এই যে স্কেলটা আছে, নর্মালাইজেশন হয়ে গেছে। এরপর লগ ট্রান্সফরমেশন। লগ ট্রান্সফরমেশন বিষয় ওই উদ্দেশ্য একই, রিডিউস স্কিউনেস। রিডিউস স্কিউনেস, আমরা যদি আউটলেয়ার বলি এটাকে, আমরা যদি আউটলেয়ার যদি বলি, আউটলেয়ার হচ্ছে রিডিউস করার জন্য আমরা লগ ট্রান্সফর্ম করতে পারি। মানে যদি বড় বড় ভ্যালু থাকে ডাটা সেটের মধ্যে, ওটাকে আমরা লগ ট্রান্সফর্ম করতে পারি। তারপর হচ্ছে স্টাবিলাইজ ভেরিয়েন্স, এবং আচ্ছা যাই হোক, এগুলা অনেক কথা। তাহলে কখন আমরা করব লগ ট্রান্সফরমেশনটা, যখন হেটারস্কেডাস্টিসিটি প্রেজেন্ট থাকবে। হেটারস্কেডাস্টিসিটি এই বিষয়টা আমাদের চ্যাপ্টার আছে। আহ এরপরেই হয়তো ডাটা প্রসেসিং এর পর আমরা এই হেটারস্কেডাস্টিসিটি ও হোমোস্কেডাস্টিসিটি এই বিষয়ে আলোচনা করব। আপনারা জাস্ট মনে রাখবেন যে হেটারস্কেডাস্টিসিটি থাকলে লগ ট্রান্সফর্ম করলে হোমোস্কেডাস্টিসিটি হয়ে যায়। তারপর হচ্ছে নন লিনিয়ার রিলেশনশিপ, যদি কোনো ভেরিয়েবল নন লিনিয়ার হয় বা সেগুলোকে সেটা লগ লগ ট্রান্সফর্ম করলে সেই ভেরিয়েবলটা সেটা হচ্ছে লিনিয়ার হওয়ার পসিবিলিটি অনেক হাই থাকে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা লার্জ রেঞ্জ। আমি যে আগে কথা বলছিলাম যে ইলন মাস্ক এবং হচ্ছে একটা মার্জিনাল পিপলদের ইনকাম রেঞ্জ যদি আপনি চিন্তা করেন, কোথায় হচ্ছে 20,000, কোথায় 20 বিলিয়ন। এই যে লার্জ রেঞ্জ, এই রেঞ্জটাকে একটা মানে রেঞ্জটা কমায় নিয়ে আসার জন্য লগ ট্রান্সফর্মটা করা যেতে পারে। লগ ট্রান্সফরমেশন ইজ অনলি অ্যাপ্রোপ্রিয়েট ফর স্ট্রিক্টলি পজিটিভ ডাটা। পজিটিভ ডাটার ক্ষেত্রেই শুধু লগ ট্রান্সফরমেশন করা যাবে। আর যদি অন্য অন্য নেগেটিভ ভ্যালু থাকে, সেক্ষেত্রে এই যে আরো তো ট্রান্সফরমেশনের মোড আছে, সেগুলো করে ফেললে ওকে, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা লগ ট্রান্সফরমেশনের তিনটা বিষয় দেখতে পাচ্ছি। এক নম্বর হচ্ছে ন্যাচারাল লগ। ন্যাচারাল লগ আমরা কোনটাকে দেখি, ন্যাচারাল লগ বলতে যেটা আমাদের বেস 2 মেবি, এবং হচ্ছে 10 বেস, সেটা হচ্ছে আমরা 10 বেস লগও করতে পারি। এবং যদি ভেরিয়েবল ভেরিয়েবলের মধ্যে যদি 0 থাকে, হতে পারে না যে মিনিমাম ভ্যালু হচ্ছে 0, তারপর হচ্ছে 100। একটা স্কেল ধরলাম, যে স্কেল, এটা একটা স্কেল, এর মধ্যে 0 আছে, এটাতে 0 আছে, এবং সর্বোচ্চ ভ্যালু আছে 100, বা এর আরো বেশি থাকতে পারে, কিন্তু ডেটা সেটের মধ্যে আমার 0 আছে ভ্যালু। তো সব তখন সেক্ষেত্রে আমাকে ভেরিয়েবলের সাথে 1 যোগ করে দিতে হবে। তো আমরা এক এক করে দেখবো এখন কিভাবে সেটা আমরা করতে পারি। আমরা ওই সেম ভেরিয়েবলেরই লক করবো এবার। প্রথমে আমরা জেন করব বা জেনারেট করব। কি করব, একটা ভেরিয়েবলের নাম, কথার কথা এলএন দিলাম। লগ বা লগ আমি লিখতে পারি, ডিরেক্ট নাম যেটাই দেন, লগ এফলিট 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 দিলাম ইকুয়াল, আমরা দিব শুধু এলএন এবং ভেরিয়েবল ভেরিয়েবল দিলাম, প্যারেন্থেসিস ক্লোজ, রান করলাম। আমাদের যে ভেরিয়েবল চলে আসছে, এখানে আমরা ডাটা সেটে গিয়ে এই ভেরিয়েবলটা দেখতে পারি। যে দেখেন, এই যে আমরা এটা করলাম, এখানে মিনিমাম ভ্যালু ছিল 13 এবং ম্যাক্সিমাম ভ্যালু ছিল 71। এইটা দেখেন, এবং এটার লক করার পর এটার রেঞ্জ কতর মধ্যে চলে আসছে দেখেন, সবগুলো 2-3-2-3 এর মধ্যেই দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম মনে হয় 4 দেখা যাচ্ছে এখানে, বা খুবই ছোট হয়ে আসছে। এবং আমরা এটাকে 10 বেজও করতে পারি। 10 বেজ এখন যে কোনো একটা করলেই হয়, এটার বাধ্যবাধকতা নেই কোনো। এখানে আমরা এলএন 10 দিলাম একটা নাম, এবং আমরা এটাকে log 10 লিখে দিলেই হয়ে যাবে শুধু। log 10 রান করে দিলাম। আমরা আবার যদি ডাটা সেটে যাই, ডাটা সেটে গিয়ে
আমরা দেখে আসতে পারবো 10 বেস লগ হয়ে গেছে। এবং যদি ভ্যালু 0 থাকে, যার কথা এখানে আমার এই যে এখানে 0 ভ্যালু আছে, এখানে কোথাও একটা 0 ভ্যালু আছে, উম, তখন কিন্তু আমি এটা লগ করতে পারবো না, কারণ এখানে কি আছে ম্যাথমেটিক্সে লগ 0 কিন্তু আনডিফাইন্ড, এই জন্য ওখানে 1 যোগ করে দিতে হবে ওই ভেরিয়েবলটার জন্য। তাহলে সেম প্রসেসেই যাবে, সেম প্রসেসেই আমি জাস্ট হচ্ছে এটা লগকে ইনভেস্ট করেন আর ন্যাচারাল লগই করেন। আমি জাস্ট ভেরিয়েবলের নাম চেঞ্জ করে দিলাম, এখানে শুধু প্লাস দিয়ে 1 লিখে দিলেই হয়ে যাবে। আমি একটু স্পেস দিলাম, রান করে দিলাম, হয়ে গেছে। আমরা যদি আবার ভেরিয়েবলে গিয়ে দেখি, তাহলে যদি 0 থেকেও থাকে সেক্ষেত্রে এখানে ন্যাচারাল লগ হয়ে গেছে, বা 0 ভ্যালু খুব একটা ইস্যু হবে না, আনডিফাইন হবে না। তো এই ছিল হচ্ছে লগ মানে ট্রান্সফরমেশনের বিষয়। এবং আরো কিছু বেসিক ম্যাথমেটিক্স আছে এখানে, আমরা আজকে বেশি আলোচনায় যাব না। এখানে জাস্ট আর দুটো বিষয় আমি বলবো। যদি আমরা অনেকেই জানি যে ভেরিয়েবল অনেক ক্ষেত্রে যোগ বিয়োগ করতে হয়, দুটো ভেরিয়েবল এখানে করতে হয়, সেটা আমরা কিভাবে স্ট্যাডার মধ্যে করবো সেটা বেসিক ডিসপ্লে। যদি আপনারা হচ্ছে যোগ বিয়োগ করতে চান তাহলে ডিসপ্লে কমান্ড ব্যবহার করতে পারেন। ডিসপ্লে লেখার পর যাই যে সংখ্যায় লেখেন, এটা একটা ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করবে ডিসপ্লে ফাংশনের মাধ্যমে। আপনারা এটা রান করে দেখবেন। এবং আমরা যদি দুটো ভেরিয়েবল এখানে করতে হয়, তো কথার কথা হচ্ছে ইম্পোর্ট ইম্পোর্ট প্লাস আমরা হচ্ছে এক্সপোর্ট করবো, এক্সপোর্ট এক্সপোর্ট, এই দুটোকে আমরা ট্রেড বলতেছি, ট্রেড ট্রেড। তো এই ট্রেড ভেরিয়েবল বানানোর জন্য তাহলে আমরা কি করবো, জাস্ট হচ্ছে এই দুটো ভেরিয়েবল দিয়ে যোগ চিহ্ন দিয়ে দেবো, স্ট্যাটার মধ্যে রান করে দিলে হয়ে যাবে। এই এই কমান্ডের মধ্যে আমাদের যদি কোনো ভেরিয়েবল অ্যাবসলিউট ভ্যালু দরকার হয়, সেটা আমরা রান করে নেব। রাউন্ডেড ভ্যালু দরকার হয় সেভাবে করবো, স্কোয়ার রুট করতে হয়, পলিনোমিয়াল, এই ভ্যালুগুলো এখানে জাস্ট স্ক্রিনটা আপনারা দেখে এই বিষয়গুলো রান করে দেখবেন। আপনি যদি কোথাও আটকে যান তাহলে পরবর্তী ক্লাসে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, সেক্ষেত্রে আমরা এটা কিভাবে মানে সমাধান করার চেষ্টা করব। এই ছিল আজকের ক্লাস। আশা করি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। আপনাদের ধৈর্য ধরে ক্লাস করার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের কি কোনো আর কোনো কোশ্চেন আছে এই বিষয়ে, আমরা আজকে যে বিষয় যে বিষয়গুলো শিখলাম সেসব বিষয়ে? আচ্ছা ভাই, আমরা কখন হচ্ছে লক করবো আর কখন হচ্ছে যে আরেকটা দেখলেন না, এই যে ট্রান্সফর্ম, যেটা এটা আসলে কোনটা কখন করবো এটা একটু যদি বলতেন। লগ লগ এবং হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন বা এগুলোর কথা বলতেছেন হ্যাঁ, আপনি? হ্যাঁ, হ্যাঁ। এই বিষয়ে তো আমরা আলোচনা করলাম যে উম, এটা মডেলের হচ্ছে এখন রিকোয়ারমেন্ট থাকতে পারে, যেমন এআরডিএল মডেল আছে, এআরডিএল এর মধ্যে তারা চায় যে হচ্ছে আপনাকে লক করে ফেলেন। তো এটা ডিপেন্ড করবে, হ্যাঁ, এটা একজন রিসার্চারের উপর ডিপেন্ড করবে আপনি কি ধরনের ট্রান্সফর্ম করবেন। তবে যে আমরা সেকেন্ডারি ডাটা ব্যবহার করি, আর যদি মডেলের রিকোয়ারমেন্ট না থাকে যে আপনাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে বা নর্মালাইজ করতে হবে, সেক্ষেত্রে ভেরিয়েবল গুলোকে ট্রান্সফর্ম করার জন্য আপনারা লগ ব্যবহার করবেন সবসময়। পিসিএ যেমন হচ্ছে এখানে পিসিএ আছে, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, এখানে বা এসভিএম বা রেগুলারাইজেশন, এখানে চাচ্ছে যে আপনাকে ইয়ে করতে হবে, স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। আপনি এখানে লগ দিয়ে যদি রান করে দেন সেক্ষেত্রে হবে না। তো এটা মডেলের রিকোয়ারমেন্ট। আদারওয়াইজ ভেরিয়েবল যদি লার্জ ভ্যালু থাকে কমায় নিয়ে আসার জন্য আপনার লগ ট্রান্সফর্ম করবেন। আশা করি আপনার উত্তর পেয়েছেন। জি, জি, ধন্যবাদ। ওকে, তাহলে ঠিক আছে, ভালো থাকবেন আপনারা।